বিষয়টা আমরা আলোচনা করব বা যেটা আজকে আমাদের বিষয় সেটা হচ্ছে মূলত গতকাল যে পরীক্ষাটি হয়েছে ইউজিসি নিট ডিসেম্বর। তো তার প্রশ্ন কেমন ছিল বা কি কি প্রশ্ন ছিল এবং তার সম্ভাব্য উত্তর কি হতে পারে। আমরা হয়তো সম্ভাব্য না বলে মোটামুটি আমরা বলতে পারি ম্যাক্সিমাম উত্তর কি হতে পারে, কারণ আহ, যে পরিমাণে আমরা দেখলাম যে প্রশ্ন যেমন হয়েছে আমাদের কাছে কিন্তু এভিডেন্স প্রচুর আছে, আমরা সরাসরি বলতে পারি যে এটার উত্তর এটা, এটা উত্তর ওটা। কিছু প্রশ্ন আছে যেগুলো হয়তো এখনো আমরা বুঝতে পারছি না, কিন্তু অধিক প্রশ্নই আমি যেটুকু বুঝতে পারলাম যে আমাদের কাছে উত্তর কিন্তু অ্যাভেলেবেল এবং আমরা খুব সহজেই তার উত্তরগুলোকে কিন্তু ইয়ে করতে পারি। তো আজকের ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ, যারা এখানে আছো বা যারা জয়েন হলে এবং যারা ইউটিউব থেকে দেখবে তাদের জন্য, সকলের জন্য কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে দেখব যে কি কি প্রশ্ন ছিল এবারে, কোন অংশগুলো থেকে প্রশ্ন হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখব যে তার উত্তর কি কি, কি কি উত্তর হতে পারে। এবং শেষে গিয়ে আরেকটা জিনিস আমি দেখাবো তোমাদেরকে, বিশেষ করে আমার স্টুডেন্টদেরকে, যে এবারে যারা পরীক্ষা দিয়েছো তারা দেখবে যে আমাদের যে নোটস গুলো তোমরা পেয়েছো, স্টাডি ম্যাটেরিয়াল গুলো পেয়েছো, সেখানে দেখবে যে হুবহু ডাইরেক্ট লাইন দেওয়া আছে, সেই সমস্ত জায়গা থেকে প্রশ্ন হয়েছে, সরাসরি প্রশ্ন পেয়েছো, তোমরা প্রচুর প্রশ্ন পেয়েছো, এরকম 50-এর ওপর প্রশ্ন যেগুলো আমি দেখলাম সরাসরি প্রশ্ন এসেছে। তো সেইগুলো আমরা দেখবো যে কোন কোন নোটস থেকে কোথা থেকে প্রশ্ন এসেছে। তো প্রথমেই শুরু করার আগে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমরা বলো যে প্রশ্ন কেমন ছিল। প্রথম প্রশ্ন অ্যাকচুয়ালি যে যে কেউ যারা এবারে পরীক্ষা দেয়নি তাদের কাছে ওই বিষয়টি একটা জিজ্ঞাসা যে প্রশ্ন কেমন হয়েছে এবারে। আমরা আগেরবার যেমন জুনের প্রশ্ন দেখলাম যে খুবই জটিল বা অনেকটা হাই লেভেলের কোশ্চেন, অনেক বেশি স্ট্যান্ডার্ড, একদম মারাত্মক পর্যায়ে। তো সেই রকম প্রশ্ন নাকি প্রশ্নের মধ্যে একটু নমনীয়তা এসেছে, অর্থাৎ প্রশ্ন একটু সহজ টাইপের, অর্থাৎ মডারেট টাইপের বলা যেতে পারে। অর্থাৎ তিনটে স্টেজই ফলো করেছে, ইজি, তোমার মডারেট অ্যান্ড মিডিল স্টেজ এবং হাই স্টেজ, তিনটে স্টেজই ফলো করেছে। তো সেই জায়গা থেকে তোমাদের কাছ থেকে জানতে চাই আমি যে প্রশ্ন কেমন হয়েছে। তো বলো চন্দ্রিমা, যে প্রশ্ন কেমন হয়েছে এবারে। হ্যাঁ দাদা, প্রশ্ন ওই মডারেট হয়েছে, যেটা যেমনটা তুমি বললে। কিছু প্রশ্ন ছিল যেগুলো একদমই স্টেটমেন্ট ধরেছিল, একদম মানে সহজ প্রশ্ন যেটা বলতে পারি, ওরকম তো 15-20টা ছিল। তাছাড়াও যেটা আগের বারের মডেলে আমরা দেখেছিলাম যে ইনকারেক্ট কারেক্ট বলতে গিয়ে 5টা বা 6টা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, সেখান থেকে খুঁজে বার করতে হবে। সেই জিনিসটা এবারে দেখেছি যে ওই রকম কিছু প্রশ্ন ছিল যেখান থেকে ইনকারেক্ট কারেক্ট খুঁজে বার করতে হচ্ছে 4-5টা স্টেটমেন্ট থেকে। আর ওভারঅল লজিক থেকে বেশ ভালো প্রশ্ন ছিল। যে প্যাসেজ দুটো দিয়েছিল সেই প্যাসেজ দুটো এবারে সোজা ছিল, আচ্ছা ঠিকঠাক ছিল। আচ্ছা, মানে প্রশ্ন ঠিকঠাকই ছিল তার মধ্যে। ওকে, বলো পল্লবী, তোমার কেমন লেগেছে প্রশ্ন এবারে। পল্লবী আছো? আচ্ছা, হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, আমার মনে হয়েছে আগের বারের তুলনায় এবারে প্রশ্ন অনেকটাই মানে নমনীয় করেছে। কারণ আগের বার যতটা ওই ইয়েস নো বা স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চেন বা একসাথে কম্বাইন করে অনেক অনেক ফিলোসফার দিয়ে ইনক্লুড এক্সক্লুড করতে বলেছিল, সেই জাতীয় জিনিসটা এবারে কম ছিল। ম্যাচিং তুলনামূলক আগের বারের তুলনায় বেটার ছিল। নতুন নতুন কনসেপ্ট যেগুলো ইন্ট্রোডিউস করেছে সেগুলো অ্যাজ ওয়েল অ্যাজ ছিল, কিন্তু আগের বারের তুলনায় এবারে নতুন ফিলোসফার টানা বা নতুন জায়গা থেকে প্রশ্ন দেওয়া ব্যাপারটাও কম ছিল তুলনামূলক। আর একটা জিনিস আমরা যেটা আগে দেখলাম যে কন্টেম্পোরারি বা যে কোনো জায়গা থেকে যে ফিলোসফার গুলো নিয়ে ইউজুয়ালি প্রশ্ন হতো সেটা পরপর রিপিট হয়ে যেত, যেমন এম এন রয় খুব ট্রেন্ডিং একটা টপিক ছিল লাস্ট নেটে 2-3 বছর, কিন্তু এবারে এম এন রয় রীতিমতো এক্সক্লুড করে দিয়েছে। অরবিন্দ থেকে কোনো প্রশ্ন ছিল না। রবীন্দ্রনাথ থেকে লাস্ট 2-3 মিনিটে আমরা কন্টিনিউয়াস প্রশ্ন দেখেছি, এবারে কোনো প্রশ্ন ছিল না। সেই জায়গায় কেসি ভট্টাচার্য থেকে প্রশ্ন ছিল, ইকবাল থেকে প্রশ্ন ছিল, রাধাকৃষ্ণন থেকে প্রশ্ন ছিল। তো এই জাতীয় জিনিসগুলো আমার মনে হয়েছে। মানে প্রশ্ন আগের তুলনায় বেটার, ভালোই ছিল,
প্রশ্ন খারাপ বলা যায় না, ভালো ছিল আগের বারের থেকে অনেকটাই সহজ, এবং কাট অফও আই গেস আমার যা মনে হয়েছে এই প্রশ্নে অবশ্যই কাট অফ বেড়েই যাবে। প্রশ্ন সহজ হলেই কাট অফ একটু বাড়বে, আর আগেরবার প্রশ্ন অত্যন্ত কঠিন হওয়ার ফলে কিন্তু কাট অফটা কমেছিল। তো সেই হিসাবে ধরে রাখতে পারো যে কাট অফ কিন্তু বাড়বে যদি প্রশ্ন সহজ থাকে। এবার দেখতে হবে যে প্রশ্ন সহজটা শুধুই সাবজেক্ট নাকি জেনারেল পেপার বোথ। যদি বোথ হয় তখনই কিন্তু কাট অফ বাড়বে, আর যদি বোথ না হয় তাহলে কিন্তু কাট অফ মোটামুটি একটা জায়গাতে থেকে যাবে। তাই হোক, তো আমরা বুঝতে পারলাম যে প্রশ্ন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের বলা যেতে পারে, খুব ইজি না বা খুব কঠিনও না, এরকম একটা জায়গার প্রশ্ন। কিছু প্রশ্ন আনকমন, কিছু প্রশ্ন খুবই কমন প্রশ্ন। তো তোমাদের সাথে সকাল থেকে আমি কথা বলেছি, অনেককে পার্সোনাল ফোন করেছি, আমি প্রায় 10-12 জনকে ফোন করেছি, এবং অনেকে আমাকে পার্সোনাল তোমরা প্রশ্নও পাঠিয়েছ। তো সেই জায়গাগুলো থেকেই তোমার কিছু প্রশ্ন কালেক্ট করা, কিছু প্রশ্ন বলতে বলা যাবে ম্যাক্সিমাম প্রশ্ন আমি কালেক্ট করে ফেলেছি বা আমরা করে ফেলেছি। আমরা মোটামুটি 60টার উপর বা 60+ অ্যাভাব কোয়েশ্চেন আমরা কালেক্ট করেছি তোমাদের কাছ থেকে। যারা ক্লাস দেখবে ইউটিউবে তারাও এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে যে কি কি প্রশ্ন ছিল। আর যারা হয়তো যাদের সাথে যোগাযোগ করতে পারেনি বা যারা ইনফরমেশন দাওনি আমাদেরকে, তারাও যদি কোনো থেকে থাকে অর্থাৎ এক্সট্রা যদি মনে করে থাকে যে এই প্রশ্নটা ছিল অথচ আমাদের লিস্টে নেই, তাহলেও কিন্তু তোমরা বলবে শেষে, আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলোকে এখানে অ্যাড করে নেওয়া। দেখো, একটা ম্যাচিং ছিল মনে হয় তোমাদের, শিক্ষাবলী বলে একটা ম্যাচিং ছিল, কোন একটা হয়তো উপনিষদিক কনসেপ্টের। তো এই শিক্ষাবলী এটা আসলে কোন উপনিষদের সাথে যায়, ম্যাচিং এর কোন একটা ছিল হয়তো, তোমরা হয়তো দেখেছো। তো এখানে তোমরা পেয়ে যাবে, দেখবে যে শিক্ষাবলী মূলত কোন উপনিষদের সাথে যাচ্ছে। আমরা তোমাদেরকে সকালেই পাঠিয়েছি, দেখবে তোমাদের গ্রুপটা যদি খেয়াল করো তাহলে কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি যে এই প্রশ্নগুলোর এখানে এখানে উত্তর রয়েছে অলরেডি। তাহলে আমাদের যে বেদ উপনিষদের যে পিডিএফটা তোমাদেরকে পড়িয়েছে, বৈদিক যুগের যে নোটসটা, ওখানে দেখলে তোমরা এই জায়গাটা পেয়ে যাবে যে শিক্ষাবলী কোন অংশের সঙ্গে যুক্ত, অর্থাৎ কোন উপনিষদের সাথে যুক্ত। মূলত আমরা যদি দেখি শিক্ষাবলীটা, তাহলে দেখব যে তৈত্রীয় উপনিষদ যেটা, সেই তৈত্রীয় উপনিষদের যে অধ্যায়গুলো রয়েছে, ভাবতে পারো এবারে শিক্ষাবলী এসেছে, পরের বারে হয়তো তোমার ব্রহ্মানন্দ বলি হতে পারে তোমাদের প্রশ্ন, কিংবা হতে পারে ভিগু বলি। সো শিক্ষাবলী, ব্রহ্মানন্দ বলি এবং ভিগু বলি, এগুলো কিন্তু সবগুলোই এই তৈত্রীয় উপনিষদের সাথে যুক্ত। তোমরা হয়তো মনে করতে পারবে যে 2004 কিংবা 5-এর দিকে একটা প্রশ্ন ছিল যে কে বলছেন ওয়ার্ল্ড যে ব্রহ্মা বা জগতের যে ব্যাপারটা, সেটা ওই মানে ব্রহ্ম বা গডকে ম্যাটারের সাথে কানেক্ট করছে, এরকম একজন ব্যক্তি। তো তোমরা দেখবে পাবো উত্তর ভিগু তৈত্রীয় উপনিষদ। সেই ভিগু কিন্তু এই তৈত্রীয় উপনিষদের ক্যারেক্টার, এটাও প্রশ্ন হতে পারে, কিন্তু রিপিট হতে পারে। যেহেতু এবারে দেখলাম বা তোমাদের কাছ থেকে শুনলাম, তাতে দেখছি যে বৈদিক এবং উপনিষদিক জায়গায় কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই যে আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপর একটা যে এখন প্রবণতা চলছে, তো এখান থেকে প্রশ্ন বাড়তে পারে কিন্তু, অর্থাৎ বৈদিক ফিলোসফির জায়গায় কিন্তু আরো প্রশ্ন বাড়তে পারে। এখান থেকে একটা প্রশ্ন ছিল যতদূর আমি শুনলাম। তারপরে প্রশ্ন ছিল তোমাদের বেদাঙ্গ থেকে, এটাও অলরেডি তোমাদেরকে আমি পাঠিয়েছি এভিডেন্স, বেদাঙ্গগুলি কি কি। তো বেদাঙ্গগুলি কি কি বলতে গেলে আমরা দেখবো যে তোমার বেদাঙ্গ রয়েছে তোমার 6টা: শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ এবং নিরুক্ত। এই যে বেদাঙ্গগুলো, এখান থেকে কিছু একটা প্রশ্ন ছিল বেদাঙ্গ থেকে। এবার তোমাদের এখান থেকে আর একটা প্রশ্ন বেড়ে যেতে পারে, ভবিষ্যতে হতে পারে, যে বেদাঙ্গগুলি 6টি কিন্তু রচয়িতা রয়েছে, যেটা তোমাদের নোটসে কিন্তু দেওয়া আছে। তোমরা তোমাদের বৈদিক নোটসটা দেখবে যে ওখানে প্রত্যেকটা বেদাঙ্গের কিন্তু রচয়িতা রয়েছে, এটা কিন্তু ভবিষ্যতে প্রশ্ন হতে পারে। তারপরে নাগার্জুনের শূন্য থেকে কিছু প্রশ্ন ছিল তোমাদের, নাগার্জুনের শূন্য থেকে প্রশ্ন ছিল। নাগার্জুনের শূন্যের যে কনসেপ্ট, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যে উনি শূন্য বলতে কিন্তু নাথিংনেসকে বোঝায়নি বা নাথিংকে বোঝায়নি, সরাসরি তোমাদের নোটসে দেবে দেওয়া আছে এগুলো। একদম আমরা শেষে দরকার হলে প্রয়োজনে দেখাবো আমাদের
দর্শক রয়েছে তাদেরকে যে কি কি আমাদের ডাইরেক্ট প্রশ্ন হয়েছে। তো নাথিংনেসকে তো উনি কখনোই বোঝাননি, শূন্য বলতেন নাথিং কে বোঝাননি। শূন্য হচ্ছে এমন একটা অবস্থা যেটা তোমার অনির্বচনীয়, বা যেটা তোমার যে 4 ক্যাটাগরিজ অফ ইন্টেলেক্ট রয়েছে তার বিয়ন্ডে, অর্থাৎ চতুষ্কোটি বিনিমুক্ত যেটাকে বলছেন। এবং এর সাথে সাথে মনে হয় আরো কিছু ছিল যেটুকু আমি শুনতে পেলাম তোমাদের কাছ থেকে, যে রিয়ালিটি যেটা, সেটা কি তোমার এই যে এক্সিস্টেন্স এবং নন এক্সিস্টেন্স এই দুটো থেকেই সে উদ্ধতার বিয়ন্ড, এরকম কিছু একটা শূন্যের রিলেটেড প্রশ্ন ছিল, অর্থাৎ নাগার্জুন থেকে প্রশ্ন ছিল। এখানে নাগার্জুনের মনে একটা গ্রন্থ থেকেও প্রশ্ন ছিল, আর একটা মনে হয় কোনো ম্যাচিং এর প্রশ্ন ছিল, আর যেখানে ন্যায় লীলাবতী এই জাতীয় গ্রন্থগুলো ছিল। হ্যাঁ, তো সেখানে নাগার্জুনের ওই গ্রন্থটাও মনে হয়েছিল বিগ্রহ ব্যবর্তিনী, বিগ্রহ ব্যবর্তিনী গ্রন্থ। হ্যাঁ, ঠিক নাগের একটা গ্রন্থ ছিল ওখানে, হ্যাঁ ওই ম্যাচিংটাতে। প্রমাণ সমুচ্চয়, হ্যাঁ প্রমাণ সমুচ্চয় সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। তো এই হচ্ছে ব্যাপার, যে তোমরা বুঝতে পারছো যে গ্রন্থ কিন্তু রিসেন্ট টাইমে আমি দেখছি, যদি এবারে কিন্তু গ্রন্থ কম দিয়েছে, এবং যেটা আশা করছিলাম অন্যান্যদের মতন সাবজেক্ট গুলো দেখে যে আমাদের হয়তো প্রচুর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং পড়বে, কিন্তু সেই অনুযায়ী পড়েনি। অ্যারিস্টটল থেকে একটা পড়েছে, যদিও এটাকে অ্যারিস্টটলে পুরোপুরি বলা যায় কিনা একটা সন্দেহ, কারণ ওই রকম একটা ম্যাচিং আমরা প্লেটো ফিলোসফিতেও দেখতে পাই। তবে ওটা আমরা আমাদের জেনারেল নলেজ থেকে করতে পারি, আমি ওটাকে বলবো, ব্যাখ্যা করবো তোমাদেরকে, কেমন? তো ওটা একটা হচ্ছে ব্যাপার, একটা ওটাই একটা ছিল মনে হয়, বাকি আমি কারোর কাছ থেকে পেলাম না সেরকম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে। হ্যাঁ হ্যাঁ, অর্গানন, প্র্যাকটিস, টেকনিক এরম দিয়ে, সাথে লজিক টজিক দিয়ে ছিল, পোয়েটিক্স, লজিক এগুলো ছিল সাথে ম্যাচিং এর জন্য। একদম একদম। এবার হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল ত্রিস্বভাববাদ। তো আমরা দেখবে তোমাদেরকে যখন বুদ্ধিজম পড়িয়েছি, তোমাদেরকে নোটস অলরেডি দিয়েছি, দেখবে যে ত্রিস্বভাববাদ একটা বিখ্যাত কনসেপ্ট, ইন্ডিপেন্ডেন্টলি একটা বিখ্যাত কনসেপ্ট। এটা কোন একটা হয়তো প্রশ্নের অপশন ভিত্তিক ছিল, হয়তো যতদূর বসুবন্ধু কি ত্রিস্বভাববাদে বিশ্বাস করে কিনা এরকম কিছু ছিল। তো মাথায় রাখবে কিন্তু যে বসুবন্ধু হচ্ছে বিজ্ঞানবাদী, এবং বিজ্ঞানবাদীদের থিওরি হচ্ছে ত্রিস্বভাববাদ। এই থিওরিটা কোন দিক থেকে আসছে না, দেখবে তোমাদের একটা প্রশ্ন পড়ে যে ওই সত্তা নিয়ে, পারমার্থিক আর ব্যবহারিক যে একটা সত্তা, 2 প্রকার, ঠিক আছে? তো এই সত্তা নিয়ে, অর্থাৎ ওই যে তোমার সম্বৃত্তি, হ্যাঁ, অর্থাৎ শূন্যবাদে আমরা যেখানে তোমার কনসেপ্ট পাই কি না, তোমার রিয়ালিটি আলোচনা করতে গিয়ে যে সম্বৃত্তি, এই সম্বৃত্তি আলোচনা করতে গিয়ে পরমার্থ এবং সম্বৃত্তি, ঠিক আছে? সেই পরমার্থ এটাকে শূন্যবাদীরা, বিজ্ঞানবাদীরা তোমার প্রাণিস্পন্ন বলছেন, আর ওই যে সম্বৃত্তি আবার একে ভাগ করছে পরতন্ত্রের পরিকল্পিত। তাহলে পরতন্ত্র এবং পরিকল্পিত এবং তোমার প্রাণিস্পন্ন, এই 3টে জিনিসকে একসাথে বলা হয় ত্রিস্বভাব। এটা ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন হতে পারে কিন্তু ভবিষ্যতে, সেখান থেকে আগেও বলেছি আমাদেরকে যেখান থেকে প্রশ্ন হবে এবং হয়েছেও। তারপর দেখো হেগেলের ফ্রিডম, এটা খুব আমার ভালো করে মনে পড়ছে, লাস্টের দিন যখন আমরা আলোচনা করছিলাম এথিক্স এর কিছু অংশ কোন একটা প্রশ্নের সপক্ষে, তখন আমি বলছিলাম যে এটা কিন্তু স্টার্ট দিয়ে রাখো, এটা প্রশ্ন হতে পারে। এবং হেগেলের ফ্রিডম থেকে প্রশ্ন হয়েছে, ফ্রিডম মানে হচ্ছে ওনার কাছে কিন্তু এক প্রকার পিওর কনসিয়াসনেস, ওখানে মনে হয় কন্টেম্পলেশন এরকম ছিল, কন্টেম্পলেশন মানে হচ্ছে কিন্তু চেতনা বা কনসিয়াসনেস। সো এই হচ্ছে বিষয়, প্রশ্ন এসেছে এখান থেকেও। হেপ্তাভাস থেকে অনেকদিন পর, হ্যাঁ হেপ্তাভাস থেকে মিডিলে অফ হয়ে গেছিল, হেপ্তাভাস থেকে প্রশ্ন আসা, হেপ্তাভাস থেকেও প্রশ্ন এসেছে তোমাদের, যে এক্সাম্পল দিয়ে এবং ম্যাচ করতে দিয়েছিল। তার মধ্যে মনে হয় ভাতিত্ব ছিল, ফায়ার স্কুল যেটা সবাই তোমরা জানো, হ্যাঁ বিরুদ্ধও ছিল মনে হয়, যে শব্দ উৎপত্তি আছে এরকম কিছু একটা হয়তো ছিল, হ্যাঁ অসাধারণ বা সাধারণ, আমি যেটুকু শুনতে পেলাম যে এরকম ইজি ছিল। হ্যাঁ হেপ্তাভাসে কিন্তু এক্সাম্পল দিয়ে তোমার প্রশ্ন ছিল। আমার খুব ভালো করে মনে পড়ছে যে আমি যখন তোমাদের সাথে আলোচনা করছিলাম 2024 এর মনে হয় জুনের কোয়েশ্চেনটা হতে পারে, যেটা ক্যান্সেল হয়েছে, কিংবা যেটা লাস্টেরটা, দুটোর মধ্যে একটা পেপার হবে যেখানে নিশ্চের ওই কোন একটা প্রশ্ন ছিল, নিশ্চের পাওয়ার দিয়ে কোনো কোনো প্রশ্ন ছিল,
সেই প্রশ্নটা উইল টু পাওয়ার দিয়ে কোনো প্রশ্ন ছিল। উইল টু পাওয়ারের প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমি তোমাদের খাতায় পেয়ে যাবে একদম ডাইরেক্ট এটা, যে ইটারনাল রিকারেন্স। আমি বলেছিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের প্রশ্ন হতে পারে, এবং এটা দিয়ে একটা প্রশ্ন ছিল ইটারনাল রিকারেন্স দিয়ে। তারপরে এটা তো তোমাদের এই রিসেন্ট টাইমে যেটা তোমরা পরীক্ষা দিলে, অর্থাৎ ডাব্লিউবি সেট, ওয়েস্ট বেঙ্গল সেটেই কিন্তু এখানে একটা প্রশ্ন করেছিল এই রিসেন্ট টাইমে, খুব মানে সমকালীন প্রশ্ন, যে স্বরাজ ইন আইডিয়াস, এই কনসেপ্টটা তোমাদের দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল সেটে, যে এটা দ্বারা উনি কি বোঝাতে চেয়েছেন, ওয়েস্ট বেঙ্গল সেটে দেবো আনসার নিয়েছে। তো এই স্বরাজের আইডিয়াস থেকেও প্রশ্ন হয়েছে খুব রিসেন্ট টাইমে, এবং সেখান থেকে তোমার ম্যাটেরিয়ালস আমাদেরকে দিয়েছে, দেখবে যখন আমরা চ্যালেঞ্জ করছিলাম। থিওরিটিক কনসিয়াসনেস, বহুদিন পর একটা বিষয় তোমরা খেয়াল করবে যে এবারে কিন্তু কেসি ভট্টাচার্য থেকেই মনে হয় 3টে সম্ভবত প্রশ্ন দিয়েছে, যেটুকু আমি শুনলাম। একটা হচ্ছে না একটা ডেফিনেশন, যে ফিলোসফির উনি যে ডেফিনেশন দিচ্ছে, ফিলোসফি ইজ দ্য সেলফ এভিডেন্ট ইলাবোরেশন অফ দ্য সেলফ এভিডেন্ট, এই প্রশ্নটা। আর তার সঙ্গে সঙ্গে থিওরিটিক কনসিয়াসনেস এর যে প্রশ্নটা, সেখানে আমরা দেখবে ওই যে থিওরিটিক কনসিয়াসনেস আলোচনা করতে গিয়ে আমরা যে একটা এক্সাম্পল ইউজ করি, বা আমরা বলি না না কেসি ভট্টাচার্য নিজে যে এক্সাম্পল ইউজ করেছে, স্কয়ারের যে এক্সাম্পলটি ইউজ করেছে, সেটা হ্যাঁ স্কয়ার সার্কেলের যে প্রশ্ন, উপমাটা উনি ব্যবহার করেছেন, হ্যাঁ ওটাও প্রশ্নতে দেওয়া হয়েছে। এরকম একটা প্রশ্ন। এবং তোমরা জানো যে থিওরিটিক কনসিয়াসনেস এর মূল মন্ত্রই হচ্ছে না স্পিকেবল, স্পোকেন কন্টেন্ট, এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল। এখান থেকে এই রকম কিছু অপশন দিয়ে প্রশ্ন হয়েছিল, এটাও ইজি প্রশ্ন ছিল তোমাদের, ঠিক আছে। যেখানে উনি বলছেন যে তোমার থিওরিটিক কনসিয়াসনেস না তোমার ইনভলভস নট দ্য নোয়িং বাট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্পিকেবল, এইরকম ভাবে ওনাদের স্টেটমেন্ট, স্পিকেবল এর উপর যে ওনার জোর দেওয়া, এখান থেকে একটা প্রশ্ন ছিল। তারপরে মজার বিষয় হচ্ছে, আমি তো এটা বললাম যে ডেফিনেশন, ফিলোসফি ডেফিনেশনটা কেসি ভট্টাচার্যের, এখান থেকে একটা প্রশ্ন ছিল। তারপর তোমাদের প্রশ্ন ছিল সিকনেস আনটু দ্য, এটা যে মজার একটা প্রশ্ন, তোমরা আগের বার দেখবে প্রশ্নটা ছিল এরকম যে সিকনেস আনটু ডেথ, এই কনসেপ্টটি দ্বারা উনি কোনটাকে রেফার করতে চাইছেন, কোনটাকে রেফার করতে চাইছেন। আমরা খুব রিসেন্ট টাইমে এটা কিন্তু অ্যানালাইসিস করছিলাম। হ্যাঁ, আবার এবারে প্রশ্ন দিয়েছে যে ডেসপায়ার কনসেপ্টটি সাথে ওনার কোন তত্ত্বটি যুক্ত। আগেরবার যেটা উত্তর ছিল সেটা এবারে প্রশ্ন, আর এবারে যেটা প্রশ্ন আগেবার সেটা উত্তর ছিল। সিকনেস আনটু দ্য ডেথ, এই কনসেপ্টটি যে ডেসপায়ারের সাথে যুক্ত, তো এটা একটা প্রশ্ন ছিল তোমাদের। তারপর আমার খুব ভালো করে মনে পড়ছে, আমি কোনো একটা ক্লাস আমার মনে পড়ছে যে তোমাদের সাথে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। যে ফ্লেসকে উনি কি বলেছেন, মরলে পয়েন্ট অ্যাকচুয়ালি প্রশ্নটা দিয়েছিল, যে উনি হার্ট বলছেন, জগতের হার্ট বলেছেন, ঠিক আছে। তোমার এই একটা প্রশ্ন ছিল মরলে পয়েন্টের থেকে। দেন দণ্ডনীতি থেকে, এখান থেকে আমি শুনছিলাম কিছু স্টুডেন্ট পুরাণ করেছে, কেউ স্মৃতিশাস্ত্র করেছে। তো এখানে আমি বলি পুরাণের থেকে স্মৃতিশাস্ত্রটা এটা মনে হয় আমার মতে যে বেস্ট আনসার হবে। কেন? হ্যাঁ, মহাভারতকে একদিক থেকে পুরাণ বলা হয়, কিন্তু দণ্ডনীতি যদি আমরা দেখি খুব ভালো করে, যদি দণ্ডনীতি দিয়ে খেয়াল করি, তাহলে আমরা কিন্তু ওই মনুস্মৃতিকে নিতে হয় আমাদেরকে। তো মনুস্মৃতি তো পুরাণ না, মনুস্মৃতি। দাদা, এটা কি আগের বারে একটা প্রশ্ন এসেছিল না আমাদের, যে 3টে একসাথে নিতে হবে, স্মৃতি ন্যায়, মানে 3টে প্রস্থানকে একসাথে নিতে হবে, সেখানে পুরাণটাকে এক্সক্লুড করেছিলাম আমরা আগের বারে, ঠিক আছে। ওখানে অপশনে কিন্তু পুরাণকে এক্সক্লুড করতে হচ্ছিল, তো সেই পুরাণ না ভালো পয়েন্টের কথা বললো, যে আগের বারে একটা প্রশ্ন ছিল যে নিচের, আগের বার বা তার ওই হয়তো যেটা ক্যান্সেল হলো, ক্যান্সেল হয়েছিল ওখানে ছিল, হ্যাঁ, নিচের কোনটি তোমার এর মধ্যে পড়ে না, ওই প্রস্থান ত্রয়ের মধ্যে পড়ে না, তাহলে শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান আর ন্যায় প্রস্থানের মধ্যে আমরা পুরাণকে কিন্তু বাদ দিয়েছি, তাই না? তার মানে পুরাণকে আমরা ধরলে হবে না, কিন্তু সেই জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে মহাভারত বা এই ইয়েগুলো কি বল, স্মৃতিশাস্ত্র যেটা, মনুস্মৃতি যেটা, এগুলো আমার মানে মানে আমার উত্তর হচ্ছে যে স্মৃতিশাস্ত্রটা এটা বেস্ট আনসার, যে দণ্ডনীতি কোথায় পাওয়া যায়। হ্যাঁ, তো এটাকে মাথায় রাখবে। দেন হচ্ছে অর্থ সংগ্রহ। অর্থ সংগ্রহ থেকে কি প্রশ্ন করেছিল তোমাদের এবারে? অর্থ সংগ্রহ থেকে
ওটা চারটে অর্থসংগ্রহটা তো স্টেটমেন্ট ছিল, রিজেক্ট করতে বলছিল, যে ন্যায় চারটে দর্শনের সাথে। স্টেটমেন্ট থেকে কোনটা যাবে আর কোনটা যাবে না সেটা দেখতে বলেছিল। তার আচ্ছা, মধ্যে প্রথম অর্থ স্টেটমেন্টটাই ওটা ছিল, আচ্ছা, বুঝতে অর্থ পেরেছি। সংগ্রহ, ন্যায়ের টেক্সট, এথিক্স এর ওপর। এরকম এরকম কোনো ছিল কোনো statement। অপশন ছিল যেখানে লেখা ছিল যে সংগ্রহ হচ্ছে ন্যায়দের গ্রন্থ, কিন্তু ন্যায়দের তো গ্রন্থ না অর্থ সংগ্রহ কাদের গ্রন্থ? মীমাংসা। মীমাংসাদের গ্রন্থ, তাই না? তাহলে দেখছো, তাহলে এখান থেকে প্রথমে উত্তর হয়ে যাচ্ছে যে অর্থ সংগ্রহ তো ন্যায়দের গ্রন্থ নয়। ওখানে মনে হয় একটা অপশন উত্তর বলেই হয়ে যেত। তারপরে দেখো কোনটা ইনকারেক্ট ছিল? হ্যাঁ, কোনটা ইনকারেক্ট, একদম কোনটা ইনকারেক্ট। নিশ্চয় পাওয়ার থেকে কোনো প্রশ্ন ছিল মনে হয়, যে নিশ্চয়ের মধ্যে মানুষ কি চায়, মানুষের আকাঙ্ক্ষা কি, এরকম কিছু প্রশ্ন ছিল বলছে। হ্যাঁ, হ্যাঁ, মানুষের পাওয়ার অপশন ছিল। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে পাওয়ার। হ্যাঁ, সো এটা একটা প্রশ্ন ছিল। দেন দেখো, আচ্ছা দাদা বলছি, এই অন্য ঘটের যে মানে অর্থ সংগ্রহের যে প্রশ্নটা ছিল, এটাতে তো বোধহয় বলেছিল কোনটা ইনকারেক্ট সেটাকে এক্সক্লুড করতে হবে, কারণ অপশনের কম্বিনেশন তো তাই ছিল, কোনটা কারেক্ট বুঝলাম না, মানে কেউ একটা মাঝখানে বললে ইনকারেক্টটা দেখতে হবে, ইনকারেক্টটা বের করতে বলেছিল। এবার এখানে ওই যে বললেন না তুমি, যে ইনকারেক্টটা বাদ ন্যায়ের দিয়ে সাথে, তাকে কারেক্ট গুলোর কম্বিনেশনটা লিখতে হতো, তাই তো? এটাই বাদ চলে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম ওই স্টেটমেন্ট এটাকে exclude করতে হতো। এটাকে বাদ দিলেই উত্তর হয়ে যেত অ্যাকচুয়ালি, এটাকে বাদ দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপরে হচ্ছে তোমার জন লকের নলেজ থেকে প্রশ্ন ছিল। জন লকের তোমার নলেজ থেকে প্রশ্ন ছিল। জন লকের যে নলেজ, তোমরা জানো 3 ধরনের জ্ঞানের কথা উনি বলেছেন। হ্যাঁ, সেই 3 ধরনের জ্ঞানগুলো হচ্ছে তোমার ইনটুইটিভ নলেজ, ডেমনস্ট্রেটিভ নলেজ এবং সেন্সিটিভ নলেজ। এই যে 3 প্রকার জ্ঞান, এই জ্ঞানগুলোর মধ্যে হাইয়েস্ট জ্ঞান কোনটা? ইনটুইটিভ নলেজ। ডাইরেক্ট, হ্যাঁ, নিজের সম্পর্কে যে নলেজের মাধ্যমে জানতে পারি সেটা হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি অফ নলেজ। তো এরকম কিছু একটা জন লকের প্রশ্ন ছিল, নলেজ থেকে একটা প্রশ্ন তোমাদের এখান থেকে ছিল। কেমন? তারপরে তোমার, হ্যাঁ বলো। জন লকের আর একটা স্টেটমেন্টের প্রশ্ন ছিল যে আমাদের ওই প্রাইমারি যে কোয়ালিটিস গুলো সেগুলো সাবজেক্টিভ কিনা, এরকম একটা প্রাইমারি কোয়ালিটিস স্টেটমেন্ট। সাবজেক্টিভ না, প্রাইমারি কোয়ালিটিস হচ্ছে অবজেক্টিভ ইন নেচার, তাই না? একদম, তাহলে সেটাও ভুল হবে যদি সাবজেক্টিভ নেচার থাকে। প্রাইমারি কোয়ালিটি, সেকেন্ডারি কোয়ালিটিস গুলো হচ্ছে সাবজেক্টিভ। আচ্ছা, হ্যাঁ, জি মুর থেকে প্রশ্ন ছিল বলছে, আমি যেটুকু শুনলাম যে জি মুর থেকে প্রশ্ন ছিল এথিক্স এর প্রশ্ন। তো জি মুর থেকে আমরা কি মনে রাখবো? আমরা বারবার বলেছি, প্রশ্ন এসেছে ম্যাথামেটিক্স এর সবসময় বলেছে যে জি মুর সম্পর্কে মনে রাখবো, তিনি হচ্ছেন একটা আইডিয়াল ইউটিলিটিয়ান ফিলোসফার। প্রথম কথা, আইডিয়াল ইউটিলিটিয়ান ফিলোসফার। ওকে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি বাকি উপযোগবাদগুলোকে খণ্ডন করছেন। কাদেরকে খণ্ডন করছেন? না তোমার ক্লাসিক্যাল ইউটিলিটিয়ানিজম বা মডার্ন ইউটিলিটিয়ানিজম, মানে মেনথাম, মিল, এদেরকে ক্রিটিসাইজ করছেন, হ্যাঁ কি না? একদম। উনি কি করছেন না তোমার বলা যেতে পারে হি ইজ আ প্রমিনেন্ট ক্রিটিক, কিন্তু ক্লাসিক্যাল ইউটিলিটিয়ানিজমের প্রমিনেন্ট ক্রিটিক। কার উপর? বিশেষ করে ওই যে গুডের যে ডেফিনেশনটা তার দিচ্ছে, এই জায়গায় কিন্তু ক্রিটিসাইজ করছে ক্লাসিক্যাল বা মডার্ন ইউটিলিটিয়ানিজমকে। হ্যাঁ, সো একটা বিষয় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, জি মুর এটা করেছেন। আর জি মুর হচ্ছে কগনিটিভিস্ট, কারণ উনি তোমার এই মরাল যে স্টেটমেন্ট গুলো, তার নৈতিক ভ্যালু বা এগুলোর কিন্তু একটা জ্ঞানীয় মূল্য স্বীকার করে। সো জি মুর কগনিটিভিস্ট, জি মুর নন ন্যাচারালিস্ট অর্থাৎ ইনটিউশনিজমের লোক, জি মুর আইডিয়ালিজমের লোক, বিশেষ করে এই আইডিয়ালিজম বলছি, আইডিয়াল ইউটিলিটিয়ানিজমের লোক। কেমন? এবং এজিআর ঠিক অপোজিট, এজিআর হচ্ছে তোমার নন নেচারি, তোমার ইমোটিভিজম বা নন কগনিটিভিজম। এটা বিষয়। তবে জি মুর থেকে প্রশ্নটা খুবই ইজির মধ্যেই ছিল। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। দেন হচ্ছে তোমাদের এই প্রশ্নটা যে বাকলে খুব সম্ভবত 4টে স্টেটমেন্ট ছিল, তার মধ্যে আরেকটা স্টেটমেন্ট ছিল নন ন্যাচারালিস্ট দিয়ে, তার মানে কোনোটাই এক্সক্লুড হতো না, সবগুলোই নিতে হতো। জি মুর থেকে সবগুলোই হবে। হ্যাঁ, জি মুরের যে 4টে অপশন ছিল, একটা ছিল নন ন্যাচারালিস্ট, একটা ছিল কগনিটিভিস্ট, একটা ছিল তোমার তিনি মডার্ন ইউটিলিটিয়ানিজমকে ক্রিটিসাইজ করছে, আর একটা ছিল তিনি আইডিয়াল ইউটিলিটিয়ানিজমের সমর্থক। তো 4টেই ঠিক, কোনো সমস্যা নেই। তারপরে প্রশ্ন ছিল বলছে তোমার রিফিউটেশন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে রিফিউট করছে কে? না বাকলে। কার ভিত্তিতে? দেখবে খুব ভালোভাবে আমাদের নোটসেও প্রথমেই যখন দ্য রিফিউটেশন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস আমরা শুরু করছি নোটসটাতে,
বা ওয়াইমাসি যেখানে শুরু করতে, ওয়াইমাসিটাও তোমরা পেয়ে যাবে, কিন্তু আমাদের নোটসটাও ওখানে সাথে কানেক্টেড। তো ওখানেই দেখবে ওখানে প্রতি দুটো জিনিস রয়েছে বাকলে দেখাচ্ছে। একটা হচ্ছে যে ম্যাটেরিয়ালিজমকে সাপোর্ট করছে, মানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে খণ্ডন করে মূলে কি দেবে, এটা একটা প্রশ্ন পড়েছে যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ম্যাটেরিয়ালিজমকে সাপোর্ট করে। এবার এই ম্যাটেরিয়ালিজম জিনিসটাকে দুটো জিনিস সাপোর্ট করে, একটা হচ্ছে সায়েন্স আর একটা হচ্ছে লকের ডক্ট্রিন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। সো এই দুটো জিনিসকে উনি খণ্ডন করতে গিয়ে তোমার কি করছেন না, তোমার মানে খণ্ডন করে তার ইমেটেরিয়ালিজমকে প্রতিষ্ঠা করছে বা স্পিরিচুয়ালিজমকে প্রতিষ্ঠা করছে। আর কালকে প্রশ্ন ছিল এটাই যে রিফিউটেশন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস কার জন্য করছে। সো এখানে ওই অপশনটা তো ছিল না, যেটা অ্যাকচুয়ালি জেনারেলি থাকে তোমাদের প্রশ্নতে, যে উনি যেখানে বলেছেন যে মাইন্ড ইজ ইনক্যাপেবল, এরকম কোন অপশন ছিল? আমি যেটুকু শুনলাম যে এই অপশন ছিল না। উনি কিন্তু বলেছিলেন যে মাইন্ড হচ্ছে ইনক্যাপেবল, বা এরকম কোন অপশন ছিল না যে এটা কি করে ম্যাটেরিয়ালিজমকে সাপোর্ট করে। তাহলে তার পড়ে থাকলো কি না, এই অপশনটি পড়ে থাকলো, যেখানে এটা কি না এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়া সায়েন্স তোমার কি করছে না, সায়েন্সের যে কনসেপ্ট গুলো তাদের মানে মূলত অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যে সায়েন্স মূল বেসিস, এবং সায়েন্স কি করে না ম্যাটেরিয়ালিজমকে প্রতিষ্ঠা করে, সেই জন্য তিনি অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে মানছে না। ওকে, সো এখান থেকে ওই একটা অপশন মানে সায়েন্স দিয়ে কিছু একটা ছিল হয়তো, সেটা কিন্তু উত্তর হবে। কেমন? তারপরে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন করেছিল যে কনস্ট্যান্ট কনজাংশন থিওরি কার? হিউম্যান থেকে আরেকটাও প্রশ্ন করেছিল, বলছে যে ম্যাটার্স অফ ফ্যাক্ট দিয়ে। সো ম্যাটার্স অফ ফ্যাক্ট সবসময় মনে রাখবে, উনি এর আগেও মনে হয় একদিন আলোচনা করতে গিয়ে বলছিলাম যে আপনি কিছুদিন আগে আলোচনা করতে গিয়ে ম্যাটার্স অফ ফ্যাক্ট আলোচনা করতে গিয়ে মনে হয় রাজস্থানে আমরা যখন সকালবেলা কোনো একটা ক্লাস, তখন আমি বলছিলাম যে তোমার কিন্তু উনি ওই যে ব্যাপারটা রিলেশন অফ আইডিয়াস ওনার কোনোদিন রিজেক্ট করছে, খণ্ডন করছে। উনি বলছেন সবসময় কি হবে, অ্যাপোস্টারি হবে, ঠিক আছে, এবং সবসময় প্রবাবেল হবে, নেসেসারি কিন্তু হবে না। আর ম্যাটার্স অফ ফ্যাক্ট এই ক্রাইটেরিয়া গুলোকে ফলো করে, সেই জন্য ম্যাটার্স অফ ফ্যাক্ট উনি মানছেন এবং ওই মানে গুরুত্ব দিচ্ছেন। আর ওই রিলেশন অফ আইডিয়াস কে কিন্তু উনি গুরুত্ব দিচ্ছেন না। উনি বলছেন এটা তোমার অভিজ্ঞতাবাদের ভিত্তি হতে পারে না, ম্যাটার্স অফ ফ্যাক্ট অভিজ্ঞতাবাদের ভিত্তি। সো এখান থেকে একটা প্রশ্ন বলেছিল, এই কনসেপ্টটা যেটা আমি বললাম সেখান থেকে তোমাদের উত্তর হয়ে যাবে আশা করছি। এবার এই যে পপুলার সভারেন্টি, আমি তোমাদেরকে দেবে নোটস অলরেডি আমি সব কিন্তু পাঠিয়ে দিয়েছি, আমি শেষে দেখাবো তোমাদেরকে প্রত্যেকটা খুলে খুলে পেজ খুলে খুলে যে পপুলার সভারেন্টি যে কনসেপ্টটা, এটা তোমাদেরকে দেখবে যে সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি যে নোটস আমাদের আছে ওখানে দেখবে দেওয়া ছিল। ইভেন এখানে মনে রাখতে পারো যে রুশোর এই পপুলার সভারেন্টির যে কনসেপ্ট, ঠিক আছে, এই পপুলার সভারেন্টির কনসেপ্টের ফান্ডামেন্টাল অথরিটি কার হাতে আছে বা সুপ্রিম অথরিটি কার হাতে আছে, এটা প্রশ্ন হতে পারে। মনে রাখবে জেনারেল উইল নামক যে কনসেপ্ট আছে সেটা বলছে, উনি বলছেন যে পপুলার সভারেন্টি স্ট্যান্ড ফর দ্য সুপ্রিম অথরিটি অফ দ্য জেনারেল উইল। সব তোমাদের নোটসে আছে কিন্তু, আমি একটা নোটসের বাইরে কথা বলছি না। দেন আরেকটা জিনিস মনে রাখবে যে এই পপুলার সভারেন্টি কনসেপ্টটাই কিন্তু ওনাকে ডাইরেক্ট ডেমোক্রেসি কনসেপ্টের সাথে যুক্ত করছেন, অর্থাৎ রুশো কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেসির সাপোর্টার। এটাও প্রশ্ন হতে পারে কিন্তু, যে রুশো যেহেতু তোমাদের ডেমোক্রেসি সিলেবাসে আছে, তো প্রশ্ন হতেই পারে যে রুশো কোন ধরনের ডেমোক্রেসির সাপোর্টার। তো উনি হচ্ছেন ডাইরেক্ট ডেমোক্রেসির সাপোর্টার। কেমন? সো এই যে এটা তোমাদের আমরা দেখলাম যেটা, সেটা তোমাদের মক টেস্টেও একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, যেটা লৌকিক মার্গ, তাই না? এরকম কিছু একটা 4 ভাগ দিয়ে প্রশ্ন ছিল, তোমাদের জেনারেল পেপারেও দেওয়া হয়েছিল, সেটা 4 ভাগদের থেকে এসেছিল, এটাও তোমরা পাবে। এই প্রশ্নটা যেটা দেখো, প্রকৃতির অস্তিত্ব সপক্ষে যুক্তি, আমি তোমাদেরকে বারবার বলেছি এবং ইভেন আজকেও বলছি, এবং যারা ইউটিউবে ক্লাস দেখবে তাদেরকেও এটা বলে রাখি আমি, যে তোমার প্রকৃতির অস্তিত্ব সপক্ষে যুক্তি, পুরুষের অস্তিত্ব সপক্ষে যুক্তি, সৎ কাজবাদের সপক্ষে যুক্তি। এই যে সাংখ্যদের 3 ধরনের যুক্তি রয়েছে, হ্যাঁ, বহু পুরুষ পাত সপক্ষে যে যুক্তি আমি বলেছিলাম, কিন্তু এই প্রথম 3 ধরনের আমি বলি যে প্রথম 3 ধরনের যে যুক্তি 3টে, এখানে আগে এরকম আসতো যে নিচের কোনটি প্রকৃতির অস্তিত্ব সপক্ষে যুক্তি নয়, নিচের কোনটি পুরুষের অস্তিত্ব সপক্ষে যুক্তি নয়, নিচের কোনটি সৎ কাজবাদের যুক্তি নয়। আমি বলে দিয়েছিলাম যে এবার থেকে কিন্তু এই প্রশ্ন আসবে না, তোমাদের প্রশ্ন আসবে যে এই যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো ইনার মিনিং কি, ইনার মিনিংটা কি। কেমন? প্রশ্ন এসেছে তোমাদের অলরেডি এখান থেকে, প্রকৃত অস্তিত্ব সম্পর্কে যুক্তি, যেখানে তোমার ভেদানাং পরিমাণাত মনে হয় অপশনে ছিল না, আমি শুনলাম সমন্বয়াত ছিল।
সো ভেদানাম না ছিল, ভেদানাম পরিমাণ ছিল অপশনে। ভেদানাম পরিমাণ ছিল, ওটা ছিল স্যার। তাহলে তো হ্যাঁ, ভেদানাম পরিমাণ মানে হচ্ছে উনি বলছেন যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থিংস হচ্ছে লিমিটেড। কাজেই আমাদেরকে কি করতে হবে না, তোমার একটা ইনফাইনাইট সত্তাকে স্বীকার করতে হবে, কারণ ইন্ডিভিজুয়াল থিংস গুলো ফিনিট। তো আমাদেরকে ভেদের দিক থেকে একটা সূক্ষ্ম সত্তাকে স্বীকার করতে হবে, সেই সূক্ষ্ম সত্তা হচ্ছে প্রকৃতি। সো এটা এক নম্বর যুক্তি। দেন হচ্ছে সমন্বয়ক। সমন্বয়ক কি না, উনি বলছেন যে দেখো এই যে জাগতিক সকল বিষয় কি, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কি রয়েছে, গুণ যেহেতু তারতম্য রয়েছে, গুণের তারতম্য রয়েছে, তাহলে প্রত্যেকের গুণের তারতম্য থাকার ফলে আমাদের মধ্যে একটা কি দরকার না, সমন্বয় দরকার। আর অটোমেটিক সমন্বয়টা আছে। এটা কেন আছে? কারণ এর পেছনে যে লিড করছে সেটা হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, অর্থাৎ all worldly things possess a certain common characteristics by which are the capable of producing a pleasure, pain and differences. এই যে এখান থেকে একটা প্রশ্ন ছিল, মানে এই অপশনই ছিল। তারপর হচ্ছে শক্তি তো পবিত্রেশ্ব, যেখানে বলাই হচ্ছে যে কি আছে না, তোমার ওর মধ্যে ক্ষমতাটা রয়েছে, অর্থাৎ all effect arise from the activity of the potent cause, অর্থাৎ ওর মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে। এটাও তোমাদের অপশনে মনে হয় ছিল। তারপরে কারণ কার্য বিভাগাত ছিল নাকি অবিভাগাত বৈশ্বর উপস্য ছিল, কোনটা ছিল? দুটোই ছিল। অবিভাগাত ঐশ্বর উপস্য ছিল, কারণ কার্য বিভাগাত ছিল না। আচ্ছা, অবিভাগাত বৈশ্বর উপস্য ছিল। তাহলে এইটাতে কি বলা হচ্ছে না, ওখানে বলা হচ্ছে the unity of the universe points to a single cause, অর্থাৎ আমাদেরকে একটা কারণকে স্বীকার করতে হবে। কেমন? সো এই হচ্ছে বিষয়। কেমন? অর্থাৎ এর একটা হেতু হিসেবে একটা আমাদের কারণকে স্বীকার করতে হবে। এই হচ্ছে একটা প্রকৃত অস্তিত্ব সম্পর্কে যে 5টা যুক্তি ছিল, তার মধ্যে থেকে 4টে তুলে প্রশ্ন হয়েছিল। তারপরে একটা কমন প্রশ্ন তোমাদের গান্ধীজির অহিংসা এবং সত্য থেকে একটা প্রশ্ন, যেটা থাকে বারবার তোমাদের এখান থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, দেন হচ্ছে যোগক্ষেম। এবং যোগক্ষেমের কনসেপ্টটা আমি যতদূর শুনলাম যে এটা জিনিসটা মাথায় রাখবে যে যোগক্ষেমের কনসেপ্টটা হোক কৌটিল্য অর্থশাস্ত্র থেকে হোক, কিংবা তোমার ভগবদ গীতা থেকে হোক, বা মহাভারত থেকে হোক, যেমন আমি বলেছি ত্রয়ী সব জায়গায় এক, কিন্তু ত্রিবর্গ সব জায়গায় এক, কিন্তু যোগক্ষেমও কিন্তু সব জায়গায় এক। যোগক্ষেম মানে হচ্ছে ওই যে দণ্ডনীতির যে প্রিন্সিপাল 4টে নীতি রয়েছে, দণ্ডনীতির মধ্যেই 4টে নীতি রয়েছে দেখবে, সেই 4টের মধ্যে একটা হচ্ছে যেটা অ্যাকোয়ার করেছো সেটাকে কি করতে হবে, প্রিজার্ভ করতে হবে। যোগক্ষেম হচ্ছে ওইটাই। তো এই রিলেটেড কিছু একটা প্রশ্ন ছিল কালকে। সরাসরি একটা প্রশ্ন ছিল তোমাদের জ্ঞাততাবাদ থেকে, যে জ্ঞাততাবাদ কি। হ্যাঁ, জ্ঞাততাবাদ কার, কে দিয়েছেন জ্ঞাততাবাদ থিওরি? আমরা যে কুমারিল ভার্সেস প্রভাকর একটা নোটস পাঠিয়েছিলাম তোমাদেরকে, বা এরকম মীমাংসার যে কোনো র্যান্ডামলি নোটসে তোমরা পেয়ে যাবে আমাদের নোটসে, যে জ্ঞাততাবাদ তত্ত্বটি হচ্ছে কুমারিলের। এই প্রশ্নটা মনে হয় কালকে ছিল। তারপরে তোমার হ্যাঁ, এটা তোমাদেরকে আজকে সকালেই পাঠালাম। দেখবে আমরা রিসেন্ট টাইমে যখন শেষের দিকে যখন আমরা বললাম যে আমরা সবাই মিলে চলো ফ্র্যাঙ্ক থিওরিটা একবার পড়ে নিই, তখন অ্যারিস্টটল থেকে যখন শুরু করেছিলাম, ওখানে আমি তোমাদেরকে বলেছিলাম এটা হাইলাইট করবে। এগুলো আমি বলেছিলাম যে জাস্টিস কার মধ্যে নিহিত, উনি বলছেন লফুলনেস এবং ফেয়ারনেস। তোমাদের একদম হাইলাইট করা আছে, কিন্তু পুরো দেখবে বাকি যে ছবি কিন্তু যেগুলো হাইলাইট করে একদম পারফেক্ট প্রশ্ন এসেছে। আমি বলেছিলাম যে দাগ দিতে বলেছিলাম যে হাইয়েস্ট হ্যাপিনেস কে উনি কি বলছেন না, স্পেকুলেটিভ অ্যাক্টিভিটি। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন এসেছে, ডাইরেক্ট অ্যারিস্টটলের যে প্রশ্নটা ছিল। বুঝতে পারছো তো? এইভাবে কিন্তু তোমাদের এত মানে এইবার আমি দেখলাম যে প্রচুর কমন প্রশ্ন এসেছে। আমি প্রশ্ন বলছি আর খুঁজতে দেখছি আমাদের অটোমেটিক নোটসের মধ্যে রয়েছে। আর সেই জায়গায় যদি তোমরা বলো যে পরীক্ষা ভালো হয়নি বা মন খারাপ করে থাকো, তাহলে আমি সত্যি করে কষ্ট পাবো এবারে। অন্তত যে আমার মনে হয় যে এবারে প্রচন্ড পরিশ্রম দিয়েছি তোমাদের জন্য, এবং আমি দেখলাম যে একটা আশা করা যায় যে ভালো প্রশ্ন হয়েছে এবং ভালো রেজাল্টের আশাও আমি কিন্তু করতে পারি। আগেরবার হ্যাঁ আমরা দেখেছি প্রশ্ন অনেক কঠিন ছিল, বাট এবার তো ওরকম আমরা ভাবলে বা যদি মনে করো, হ্যাঁ একটা জিনিস হয়েছে কি না, অপশন যেগুলো সেগুলো নিয়ে খেলা করেছে, তো অটোমেটিক করবেই। এটা হচ্ছে স্বাভাবিক। এটাকে আমাদেরকে ওইভাবে দেখলে হবে না। যে প্রশ্ন করবে সেটা তোমাকে কিছু না কিছু ভাবে তোমাকে ফেল করানোর চেষ্টা করবে, তাই না? বাট ওই লেভেলের প্রশ্ন হয়নি যেটা আমরা ভাবছিলাম যে অনেক কঠিন হবে বা কিছু। প্রশ্ন আমাদের হিসাবে আমরা যেরকম ভাবে প্র্যাকটিস করেছি সেই হিসাবে কিন্তু প্রশ্ন অনেকটাই সহজ ছিল। তারপরে তোমার এই দেখবে আমার খুব ভালো করে মনে পড়ছে লাস্টের মানে শেষ ক্লাস যেটা হয়েছে আমাদের, সেই শেষ ক্লাসে আমরা এই কমপ্লিট গুড এবং সুরজ দাস এই জায়গাটাকে আমাদেরকে নোটিস করিয়েছিল, মনে পড়ছে?
যে কমপ্লিট গুড, হ্যাঁ ওখানে দেখবে দুটো জিনিস ছিল, কি কি ছিল, হ্যাঁ তোমার ওই যে হ্যাপিনেসটা ওখানে অ্যাড করা হয়েছিল কি না, কমপ্লিট গুডের ওখানটাতে আমরা কিন্তু দেখতে পাবো যে ওখানে ভার্চু এবং হ্যাপিনেস দুটোকে অ্যাড করছে, অর্থাৎ অ্যাডিশনালি তোমার হ্যাপিনেসকে নিয়ে আসছে। এই জায়গা থেকে একটা প্রশ্ন ছিল। লাভ এন্ড হেটের কনসেপ্টটা কে দিয়েছেন, সরাসরি ডাইরেক্ট প্রশ্ন ছিল, তোমরা জানো নিশ্চয় যে এটা হচ্ছে এম্পিরিক্যালিস। আবার একটা প্রশ্ন এরকমও ছিল, আমি যে মানে ডাইরেক্ট মানে হুবহু সব প্রশ্ন তো সবার মনে নেই, অর্থাৎ যেগুলো উত্তর হতে পারে, যেগুলো উত্তরের জন্য সব থেকে বেস্ট যে অপশনটা, সেইগুলোকে ধরে কিন্তু আমরা প্রশ্নগুলোকে সাজাচ্ছে। যেমন স্টোইকিজমের ফাউন্ডারকে আমরা বারবার বললাম, মিডিভেল ফিলোসফি যখনই আমি পড়াই তখনই কিন্তু আফটার অ্যারিস্টটল ফিলোসফি, অর্থাৎ পোস্ট অ্যারিস্টটল ফিলোসফি কিন্তু আমি পড়াই তোমাদেরকে। পোস্ট অ্যারিস্টটল ফিলোসফি পড়িয়েই কিন্তু আমি মিডিভেলে ঢোকার চেষ্টা করি, প্রত্যেকবারই কিন্তু এটা করি। সো ওখানে পড়তে গিয়ে আমরা দেখি যে স্টোইকিজমের ফাউন্ডারকে জেনো হচ্ছে স্টোইকিজমের ফাউন্ডার, আর লেখা ছিল কি না এম্পিরিক্যালিস স্টোইকিজমের ফাউন্ডার। তাহলে ইজিলি বুঝতে পারছো এটা রং আনসার, তাই না? তো এখান থেকে একটা প্রশ্ন ছিল, ওটা এম্পিডোক্লাস লেখা ছিল না ডেমোক্রেটাস লেখা ছিল? এম্পিরিক্যালিস ছিল। ছেলে পেলে বলো যেটুকু, এম্পিরিক্যালিস হোক আর ডেমোক্রেটাস হোক, যেই হোক সে হবে না। লাভ এন্ড হেটের এটা এম্পিরিক্যালিস। হ্যাঁ এমন স্টোইকিজমের ফাউন্ডার হবে জেনো, এটা হচ্ছে মেন কথা। সে যেই লেখা থাকুক অসুবিধা নেই, হ্যাঁ স্টোইকিজমের ফাউন্ডার হবে জেনো। তারপরে হচ্ছে ডিঅন্টোলজিক্যাল থিওরি। প্রশ্নটা মনে হয় এরকম ছিল যে ডিঅন্টোলজিক্যাল থিওরির মূল বেসটা কি, ভিতটা কি, বা কোনটাকে রিফার করে ডিঅন্টোলজিক্যাল থিওরি মেইনলি। সো আমরা জানি ডিউটি ফর ডিউটি সেক, কর্তব্যের জন্য কর্তব্য, এটা হচ্ছে মেইন কথা। ডিউটি ইজ এ মেইন ফান্ডামেন্টাল কনসেপ্ট ফর দিস থিওরি। সো এটা একটা প্রশ্ন ছিল তোমাদের। আচ্ছা চারবাগ থেকে কি প্রশ্ন ছিল, এখানে একটা চারবাগ বলে লেখা আছে, অসুল্লাহ চারবাগ পাপিয়া সুলতানা, চারবাগ থেকে কি এরকম প্রশ্ন ছিল যে ওই ওদের ধর্ম তিনটে ছিল, পুরুষার্থকে রিজেক্ট করছেন, মানে বিশেষ করে ওই ধর্মটা ছিল ওখানে, ধর্ম অর্থকেও ইনক্লুড করেছিল, যেহেতু ধর্মকে ওরা মানছেন না মানে পুরুষার্থ, সেই জন্য অর্থটাকেও বাদ দেওয়া যাচ্ছিল। ওদের তো সাধারণত দুটি মুখ্য আর গৌণ পুরুষার্থ দুটো স্বীকার করা হয়, এবারে সেই জন্য ওই অপশনটাকে রিজেক্ট করা হচ্ছিল। ওইটাই বলছিল যে কোনটা চারবাগ দিয়ে যায় না। অপশন ছিল যে ওখানের মধ্যে কোনটা সঠিক মনে হচ্ছে, ওটা বেদ হচ্ছে ভণ্ড পুরোহিতদের সৃষ্টি। হ্যাঁ এটা বললো যে এটা একটা অপশন ছিল যে বেদ ওটাও ছিল পুরোহিতদের সৃষ্টি, এটা তোমরা বলেছেন, তার মানে এটা ট্রু। আর কি ছিল ওখানে, ওর যে তিনটে পুরুষার্থ বলা হয়েছে, কিন্তু ওরা তো দুটো পুরুষার্থ স্বীকার করেছে। মনে এরকম ছিল যে চারবাগরা রিজেক্ট করেছে ধর্ম অর্থ কাম। হ্যাঁ হ্যাঁ ওটাই ছিল, তাই না? এই ধর্ম অর্থ মোক্ষকে চারবাগরা রিজেক্ট করেছে। ধর্ম অর্থ মোক্ষ, এখানে দুটো, একটা হচ্ছে অশিলা যেটা বললো যে এখানে একটা গৌণ ব্যাপার, অর্থটা হচ্ছে গৌণ পুরুষার্থ, তো ওই দিক থেকে আমরা বলতে পারি যে এটা ইয়েস। আবার একটা দিক থেকে আমার মনে হচ্ছে এপিফেনোমেনন ছিল, কারণ ওরা মানছে কি মানছে না। হ্যাঁ আরেকটা দিক আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, যে এখানে ওরা অন্যরকম খেলা খেলতে পারে, কিন্তু প্রশ্নটা ইজি করেছে বাট প্রশ্নের মধ্যে টুইস্ট আনতে পারে। যেহেতু এখানে অর্থ ওরা রিজেক্ট করছে না, মিডিল অর্থকে ভরে দিয়েছে, তার মানে এই অপশনটাকে ওরা বলছে যে এটাকে নিও না। যেরকম মনে পড়ছে যে ওই কান্টের একটা প্রশ্ন দিয়েছিল, কান্ট মিলের একটা প্রশ্ন দিয়েছিল, এরকম হতে পারে কিন্তু যে অপশনটাকে নিয়ে খেলছে। আনসার পেলে বুঝতে পারবো যে কি হচ্ছে, বাট আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে প্রশ্ন যেহেতু ইজি করেছে, কিছু একটা টুইস্ট করার চেষ্টা করছে ওরা, অর্থকে যেহেতু বললে মিডিলে ভরেছে, তাই না? এখানে একটা ব্যাপার রয়েছে, কিন্তু অর্থকে যখন মিডিলে ভরেছে মানে কিছু একটা তোদের উদ্দেশ্য আছে এখানে, যেটা আমার মনে হচ্ছে, আমার মাথার মধ্যে এটা ঘুরছে যে কিছু একটা ব্যাপার রয়েছে ওরা। যাই হোক, এটা হচ্ছে চারবাগ থেকে প্রশ্ন। দেন হচ্ছে জৈনিজম থেকে আমরা বহু মানে অনেকবার, এর উপর হয়তো আমরা সকলেই পাণ্ডিত অর্জন করে ফেলেছি, যে নয়াবাদ গুলো তোমাদেরকে বললে তোমার সকলে বলতে পারবে যে ঋজু সূত্র মেন কনসেপ্ট কি, তোমার নয়গমের মেন কনসেপ্ট কি, এখান থেকে একটা প্রশ্ন ছিল কেমন। সো সেটা আমরা মাথায় রাখবো যে এই যে নয়াভাস গুলো রয়েছে তোমার বিভিন্ন প্রকার, এটা কিন্তু আবার ভবিষ্যতে প্রশ্ন হতে পারে। নৈগম নয়া ভাষ্যের সাথে কারা যুক্ত, আমরা জানি ন্যায়রা। এবং নৈগম নয়ের বক্তব্য কি না, নৈগম নয়ের বক্তব্য হচ্ছে ইউনিভার্সাল এবং পার্টিকুলার দুটোই কি না ঠিক আছে, তোদেরকে এই করা যাবে। এবং কখন ফ্যালাসি হয়ে যাবে না, কখন এটা দোষের হয়ে যাবে না, যখন বলছে যে তাদেরকে সিপারেটলি রিয়াল এবং অ্যাবসলিউট বলবো, যেটা ন্যায়রা করেছে, সেই জন্য নয়গম নয় ভাষা দুষ্ট, এরকম একটা ইয়ে ছিল।
তারপরে সংগ্রহ নয়, যেখানে কি করা হচ্ছে না তোমার ইউনিভার্সালকে গুরুত্ব দেওয়া হচ্ছে বা ইউনিভার্সাল কোয়ালিটিস গুলোকে এমফাসাইজ করা হচ্ছে, আর পার্টিকুলার কোয়ালিটিস গুলোকে তোমার বলা হচ্ছে যে এটা হচ্ছে ম্যানিফেস্টেড। কিন্তু এটা তখনই ফ্যালাসিয়াস হয়ে যাবে, অর্থাৎ তখনই এটা দোষের হয়ে যাবে যখন আমি বলবো ইউনিভার্সাল কোয়ালিটিস ইজ মেন, আর টোটালি রিজেক্ট করবো কাকে, পার্টিকুলারকে, যেটা কারা করেছে না সাংখ্য এবং বেদান্ত, অদ্বৈত বেদান্ত। এটা সংগ্রহ নয় ভাস বলে আমরা। তারপর ব্যবহার নয় ভাস, চার বাগরা যেটা করে শুধু পার্টিকুলারকে সব থেকে বেশি গুরুত্ব দেয়, হ্যাঁ, আর ইউনিভার্সালকে রিজেক্ট করে দেয়। ঠিক উল্টোটা, সংগ্রহ নয় ভাস হচ্ছে ব্যবহার নয় ভাস উল্টোটা, আর ঋজু সূত্র নয় ভাস যেখানে সবকিছু মোমেন্টারি বলা হয়। এই তো প্রশ্ন ছিল। প্লিজ এখান থেকে একটা নিমবার্কের যে প্রশ্নটা ছিল সেটা তোমাদের খুব ভালো করে মনে পড়বে যে 2022 সম্ভবত 2022 ডাব্লিউবি সেটের প্রশ্নটাকে হুবহু দিয়ে দিয়েছে। শুধু এখানে কি করেছে না ডাব্লিউবি সেটটা একটা জিনিস করা হয়েছিল যে ওখানে রামানুজ বা মাধবকে অ্যাড করে দেওয়া হয়েছিল, কিন্তু রামানুজ বা মাধবকে অ্যাড করা হয়নি, কারণ রামানুজকে অ্যাড করা মানেই গন্ডগোল হয়ে গেল, কারণ রামানুজ একই কথা বলছেন। এবং এটা তোমাদেরকে পাঠালাম আমি, আমার নোটসটাও পাঠিয়ে দেওয়া আছে, এবং তোমাদেরকে দেখবে সিডি সহ বইয়ের ছবি পাঠিয়ে দেওয়া তোমাদেরকে, এবং এটা হুবহু তোমাদের ডাব্লিউবি সেটের 2022 এর সম্ভবত এক্স কিংবা ওয়াই এর প্রথম প্রশ্নটা এটা ছিল। ঠিক আছে, ডাব্লিউবি সেট থেকে অনেকগুলো প্রশ্ন হয়েছে এবারে নেওয়া হয়েছে, যেমন তোমার ওই নিমবার্কে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। ঠিক আছে, ধর্ম এবং ধর্মী যে ব্যাপারটা, ঠিক আছে, জ্ঞান স্বরূপ এবং জ্ঞান স্বরূপ এবং জ্ঞানের মনে হয় আশ্রয়, এরকম কিছু একটা স্টেটমেন্টটা ছিল, কেমন, যেটা ওনার দশম শ্লোকিতে রয়েছে। কি বলছিলাম, ওই যে ইকবালের একটা প্রশ্ন ছিল, দেখবে তোমরা পাবে, ইকবালের একটা প্রশ্ন ছিল যে ইকবাল তোমার ঈশ্বর অস্তিত্ব সম্পর্কে কোন যুক্তি দিচ্ছেন। আমি এর আগেও বলেছিলাম বারবার যে ওরা একটা জিনিস করতে পারে, পর থেকে আমি বলেছি যে এখানে কোরআনকে আনতে পারে। আমি দেখলাম কালকে প্রশ্নটি কোরআনকে এনেছে ওরা, কিন্তু উনি বলেননি কিন্তু যে অথরিটি অফ কোরআন হচ্ছে তোমার ঈশ্বর অস্তিত্ব সম্পর্কে যুক্তি, উনি বলছেন কিন্তু ইনটিউশন। হ্যাঁ, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমার এটা কিন্তু ওরা এরকম খেলতে পারে তোমাদের সাথে। ওকে, ইভেন এখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু এতেও এসেছে, কি বলে জানো, ডাব্লিউবি সেটে এই নিমবার্কের স্বরাজীন আইডিয়াজের যে প্রশ্নটা তোমাদের ছিল এবং ইনটিউশনের যে ইকবালের যে প্রশ্ন ছিল, এগুলো সরাসরি কিন্তু তোমাদের এ থেকে নেওয়া, কি বলবো না ডাব্লিউবি সেটের প্রশ্ন থেকে নেওয়া। আমি যেটুকু দেখতে পেলাম যে প্রশ্নের মধ্যে কিন্তু চেঞ্জ নেই, শুধু অপশন একটু হালকা করে চেঞ্জ করেছে, এই হচ্ছে বিষয়। কেমন, সেই জন্য আমরা বারবার তোমাদেরকে বলি যে প্রিভিয়াস ইয়ার শুধু ইউজিসি নেটের না, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে বিভিন্ন রাজ্যের, অল ইন্ডিয়ার যতগুলো সেট হচ্ছে সব জায়গায় কিন্তু আমাদেরকে প্রশ্নগুলোকে সলভ করতে হবে ডিটেলসে খুঁটে খুঁটে, যেটা আমরা করেছি। ওকে, সো এই হচ্ছে বিষয় যে নলেজ যেটা তোমার আশ্রয় যেটা, আবার তার সাথে সাথে সে কি না তোমার মানে জ্ঞানের অধিকরণ এবং জ্ঞান স্বরূপ, যেটা উনি বলছেন যে জ্ঞান স্বরূপ এবং জ্ঞানের অধিকরণ বা ধর্ম আর ধর্মী ভাব, এই যে স্টেটমেন্ট এরকম ছিল কিছু একটা, তাই না, তোমাদের দেখা ছিল না যে ধর্মী এবং ধর্মভাব এরকম কিছু ছিল না, এটা স্টেটমেন্ট 10-16 স্টেটমেন্ট দেখছেন, আমি এর আগেও বলেছি। একটা প্রশ্ন ছিল কোয়ালিফিকেশন দিয়ে কি একটা বলে, ওটা কি মনে থাকলে একটু ফেলেছি। হ্যাঁ, মনে আছে কি মেডিকেল এথিক্স থেকে একটা প্রশ্ন ছিল, বলছে এখানে মেডিকেল এথিক্স থেকে দুদিনে ছিল, বাট আমার কাছে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে তোমার ওই যে তোমাদেরকে নন মেলিফিসেন্স থেকে যে প্রশ্নটা, মেডিকেল এথিক্স এর যে নন মেলিফিসেন্স এর যে প্রশ্নটা, এটা তোমাদের নাকি পরীক্ষায় ছিল, তাই না, যেখানে বলা হচ্ছে যে কি করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, এটাই লেখা ছিল যে হিপোক্রেটিকের কোন ওথের মধ্যে বলা হচ্ছে যে কারো ক্ষতি করা যাবে না। এটা কোনটা উত্তর হবে? এই তো মনে হয় রিসেন্ট টাইমে আমরা পড়েছি যে নন মেলিফিসেন্স, তারপরে বেনিফিসেন্স, এই আমরা কোন একটা সেট আলোচনা করতে গিয়ে এই কথাগুলো কিন্তু এসেছিল, এই মানে কি বলে কনসেপ্ট গুলো। এটা হচ্ছে দাদা নন মেলিফিসেন্সটা আলাদা প্রশ্ন ছিল আর হিপোক্রেটিক ওথটা আলাদা ছিল। হিপোক্রেটিক ওথে না ইউথানেশিয়া দিয়ে প্রশ্ন ছিল, ইউথেনেশিয়া দিয়েছিল, অ্যাবর্শন দিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, তাহলে মনে হয় এটা অন্যটা দিয়েছে। আর অ্যাবর্শন দিয়ে আরেকটা আলাদা প্রশ্ন ছিল, অ্যাবর্শন সারোগেসি রিলেট করে আরেকটা আলাদা প্রশ্ন ছিল। মোট 3টে মেডিকেল এথিক্স থেকে কোশ্চেন ছিল। হ্যাঁ, কারণ মেডিকেল এথিক্স কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি যে অ্যাপ্লাইড ফিলোসফিতে মেন ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে মানে পড়তে গেলে
তোমাদেরকে দেখবে আমি একটা দিয়েছিলাম, কোর এরিয়া, ওখানে বলে দিয়েছিলাম প্রত্যেকটা এরিয়া থেকে এই জায়গাগুলো পড়ে রাখবে। সো মেডিকেল এথিক্স, মিডিয়া এথিক্স, হ্যাঁ, আর বিজনেস এথিক্স, এখানে এনভায়রনমেন্টাল এথিক্স, এই হচ্ছে মেন জায়গা। ওকে ওকে, তারপর দেখো এখান থেকে অলরেডি তোমাদেরকে পাঠালাম, সহ পরিবর্তন পদ্ধতি থেকে এসেছিল, একদম ছবি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, যে এই প্লাস মাইনাস চিহ্ন দিয়ে থাকা মানে মাথায় রাখবে যে সহ পরিবর্তন পদ্ধতি। কেমন? প্লাস মাইনাস চিহ্ন তোমাদেরকে পাঠালাম না, গ্রুপে পাঠিয়েছিলাম ছবিটা, কি পাঠাইনি? পাঠিয়েছি নাকি পাঠাইনি কি জানি, দেখে নেবে। এরকম কিছু একটা তোমার প্লাস মাইনাস দিয়ে ছিল, সহ পরিবর্তন পদ্ধতি ছিল, আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। দাঁড়াও, এরকম কিছু ছিল নাকি দেখো তো। এটা হচ্ছে তোমাদের নোটস থেকে, দেখো তোমাদের প্রিভিয়াস যে নোটস গুলো প্রোভাইড করেছি সেখান থেকে ডাইরেক্ট প্রশ্নের একটা পিডিএফ আমি করলাম। হ্যাঁ, এই ট্রিও এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এইরকম প্রশ্ন ছিল না তোমাদের কালকে, যে বিসি এ প্লাস বিসি বা এ মাইনাস বিসি, এরকম কিছু ছিল না? এরকম সব পরিবর্তন পদ্ধতি এটা। হ্যাঁ, ওকে, একসাথে পরিবর্তন হচ্ছে। প্লাস মাইনাস চিহ্ন মানে হচ্ছে এটা কিওয়ার্ড, মাথায় রাখবে। সব পরিবর্তন পদ্ধতির কিওয়ার্ড হচ্ছে প্লাস মাইনাস। ওকে ওকে, শাস্তি তত্ত্ব থেকে প্রশ্ন ছিল তোমাদের। আমরা বারবার বলেছি, উদাহরণ দিয়েছি শাকিরুলের, উদাহরণ দিয়েছি অসিউল্লাহ, তাই না? কতবার আমরা উদাহরণ দিয়েছি। হ্যাঁ, যেখানে আমরা বলেছি যে শাকিরুল ভ্যান চুরি করেছে, হ্যাঁ, তো এর জন্য শাকিরুলকে শাস্তি দেওয়া হচ্ছে না, যাতে অলোক বা উজ্জ্বল বা এরা যারা ভ্যান চুরি না করে তার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। এই যে উদাহরণটা দিয়ে, সেটা হচ্ছে ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট, অর্থাৎ অন্যকে ডিটার করা, অন্যকে প্রিভেন্ট করা। এবং তুমি শাস্তি করেছো, তোমার তুমি অন্যায় করেছো, শাস্তি তোমার প্রাপ্য হয়েছে, যেটা ব্রাডলে বা হেগেলের কথা। শাস্তি তোমার প্রাপ্য হয়েছে, তুমি করে তোমাকে শাস্তি পেতে হবে, তুমি এই অন্যায়টা করে তোমাকে শাস্তি পেতে হবে। এই যে ব্যাপারটা, তুমি ভ্যানাচুরি করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। এটা হচ্ছে লাস্ট অপশনটা যে ছিল, যে লটা ভঙ্গ করার জন্য মানে শাস্তিটা দেওয়া হবে, ওইটাও তো ডিটারেন্ট। এটা ভালো ছিল যে এটা কথা যেটা বললো কে জানো জায়গা, যে ওখানে যে ডিটারেন্ট থিওরি অফ পানিশমেন্ট এর সঙ্গে কি এটা যাবে যে তোমার সে ল কে ভঙ্গ করেছে, এরকম কিছু ছিল, তাই না? হ্যাঁ দাদা, অপশন 4 ছিল ওটা। হ্যাঁ দাদা। এখন আচ্ছা, ল কে ব্রেক করা, ল ব্রেক করেছে সেই জন্য তাকে আমরা শাস্তি দিচ্ছি, তাই না? ল ব্রেক করছে সেই জন্য আমরা শাস্তি দিচ্ছি। সো এটা ডিটারেন্ট বলে না, যে কোনো শাস্তি শক্তিশালী। যেখানে আমরা ল কে ব্রেক করবো সেই জন্য তো শাস্তি। শাস্তি কখন দেওয়া হয়? তুমি যেটা কাস্টম বা যেটা ল সেটা এগেনস্টে যাও যখন, তখনই তোমার শাস্তি পাওয়া যাবে, ল এগেনস্টে। তো অবশ্যই এটা কিন্তু ডিটারেন্টের মধ্যে চলে আসবে। আমি বলতে পারি যেহেতু বলছি ডিটারেন্ট, এবার যদি বলে এটা অনলি ডিটারেন্টের, তাহলে কিন্তু গন্ডগোল। বাট এটা ডিটারেন্টেরও পার্ট। ল ব্রেক করেছে মানে তোমাকে শাস্তি পেতে হবে, যে কোনো বলো, রিফর্মেটিভ বলো কিংবা তোমার রিট্রিবিউটিভ বলো কিংবা ডিটারেন্ট বলো, প্রত্যেক শাস্তি মানে শাস্তি তত্ত্বের মেন ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে কি জন্য শাস্তি দেওয়া হয়। যে কোনো ব্যক্তি কি করেছে, কোনো একটা অন্যায় কাজ করেছে। অন্যায় কাজ কখন হয়? অন্যায় কাজ যখন আমরা সমাজের নীতিকে ভঙ্গ করি, রুলস ভঙ্গ করি, ল এগেনস্টে চলে যায়, তখন সেটাকে আমরা শাস্তির মধ্যে নিয়ে আসি, তাই না? সো ল কে ব্রেক করা তো অবশ্যই আমি বলবো যে এর পার্ট হবে। কেমন? ঠিক বলেছো। তারপরে হচ্ছে এখানে এই আনসারটা আশা করছি এটা 4টে আনসার হবে। আমি শুনলাম যেটুকু এখানে 4টে আনসার হবে, 4টে আনসার হবে, কারণ ল ব্রেক তো সবটার সাথে সাথে যাবে, শুধু ডিটারেন্ট। এবার যদি লেখা থাকে অনলি ডিটারেন্টের পার্ট বা এরকম কিছু নির্দেশ করা থাকে, তাহলে হয়তো হতে পারে যেটা রিডিউস হতে পারে, বাট ইন জেনারেলি কিন্তু ওটা ডিটারেন্টের পার্ট। কেমন? বাট অনলি ডিটারেন্টের পার্ট না, সবার পার্ট এটা। অ্যারিস্টটলের সায়েন্স থেকে বলার ছিল স্যার। হ্যাঁ স্যার, আরেকটা প্রশ্ন বলার ছিল, ওই যে লজিক থেকে একটা এসেছিল যে এইচ ভেল আই ইমপ্লাই। হ্যাঁ, আসছে ওখানে করা আছে তোমাদের 80-60টা শেষ করি, আশা করি করা আছে। ওটা মনে হয় অসিউল্লাহ বলেছিল ফোন করে আমাদেরকে। ওকে, হ্যাঁ, এখানে আসি। অ্যারিস্টটলের সায়েন্স থেকে প্রশ্ন ছিল, আমি তোমাদেরকে মনে হয় পাঠালাম। যে দেখো সায়েন্স যে থিওরিটিক্যাল, হ্যাঁ, প্র্যাকটিক্যাল, ক্রিয়েটিভ, এখানে একটা জিনিস আমি বারবার বলছি কিন্তু সময় পরিবর্তন হচ্ছে। 1 নাম্বার হচ্ছে যে কিছু কিছু আমাদের সংস্কৃত টার্মগুলোকে ইংলিশে করা হচ্ছে, যদিও এবারে কিন্তু সংস্কৃত বেশি দেওয়া হয়েছে ইংলিশের থেকে, সব থেকে মজার বিষয়।
আর একটা জিনিস করা হচ্ছে, এদের গ্রিক ফিলসফার বিশেষ করে অ্যারিস্টটল, প্লেটো, এদের যখন প্রশ্ন করা হচ্ছে, এদের মূলত প্রশ্ন কিন্তু ওই গ্রিক টার্মে করা হচ্ছে। হ্যাঁ, সো আমি তোমাদেরকে দেখবে পাঠালাম যে প্র্যাকসিস মানে হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে প্র্যাকটিক্যাল সায়েন্স কোনটা তোমাদেরকে জিজ্ঞাসা করে সবাই বলে দেবে, কিন্তু এথিক্স অ্যান্ড পলিটিক্স, তাই না? আর তোমরা যদি ওখানে ওই প্র্যাকসিসের সাথে মিলাতে পারো, আর শোনো অর্গানন ছিল, অর্গানন মানে হচ্ছে লজিক, তাই না? আর কি ছিল, আর কি অপশন ছিল? অর্গানন ছিল লজিক, একটা হচ্ছে প্র্যাকসিস ছিল যেটুকু পেলাম, সেটা হচ্ছে এথিক্স বা পলিটিক্স ছিল। হ্যাঁ, পোয়েটিক, পোয়েট মানে হচ্ছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ। আবার টেকনিক, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, কোন অংশ থেকে আমি কেটে গিয়েছিলাম? অ্যারিস্টটল আলোচনা করছিলেন। অ্যারিস্টটলের অর্গানন। তো এখানে দেখো প্রেয়ের যে প্রশ্নটা, আমি বললাম কি যে আমরা এর আগে যখন আলোচনা করেছি বা যখন আলোচনা হয়েছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিসে, তখন আমি বলেছি যে শ্রেয় থেকে মনে রাখবে শ্রেষ্ঠ, মানে হচ্ছে জাগতিক, ওয়ার্ল্ডলি। তো এই ওয়ার্ল্ডলি বলতে কি বলবো, এই জগতের সম্পত্তি, ওয়েলথ ওয়েলথ এগুলো হচ্ছে আমাদের কি বলবো প্রিয়ের বিষয়। আর এরকম কিছু একটা অপশন ছিল আমাদের ওয়েলথ দিয়ে, ছিল কি না? হ্যাঁ ছিল। হয়ে গেল উইটগেনস্টাইনের প্রাইভেট ল্যাঙ্গুয়েজ। উইটগেনস্টাইন তো প্রাইভেট ল্যাঙ্গুয়েজে ক্রিটিসাইজ করেছেন। এবার প্রশ্নটা কেমন ছিল, বাট উইটগেনস্টাইন কি করছেন, প্রাইভেট ল্যাঙ্গুয়েজে ক্রিটিসাইজ করছেন। বলি প্রাইভেট ল্যাঙ্গুয়েজ অনেক সমস্যা, কারণ বিয়ে করি তাহলে কারণ হচ্ছে তোমার আমি কি বলতে চাইছি তুমি তো বুঝতে পারবে না। ল্যাঙ্গুয়েজ কি হবে, ল্যাঙ্গুয়েজ কিন্তু পাবলিক হবে, প্রাইভেট কিন্তু হবে না। এবং উনি প্রাইভেট ল্যাঙ্গুয়েজে ক্রিটিসাইজ করেছে। এখান থেকে তোমাদের আগেও প্রশ্ন করেছিল যে কোথায় প্রাইভেট ল্যাঙ্গুয়েজে ক্রিটিসাইজ করেছে, বেটেল ইন দা বক্স এর এক্সাম্পলটা দিয়েও প্রশ্ন হয়েছিল। হ্যাঁ, তো প্রাইভেট ল্যাঙ্গুয়েজে কিন্তু ক্রিটিসাইজ করেছে। তারপরে তোমার 19 রুলস দিয়ে কিছু প্রশ্ন ছিল তোমাদের। 19 রুলস দিয়ে প্রশ্ন বলছে, রং প্রশ্ন ছিল এটা। ওখানে মনে হয় কিছু একটা বললো যে ই নামক কোন একটা অপশন দিয়েছিল, অথচ ই ছিল না, এরকম বলছে ই অপশনটা দিয়েছে অথচ ই নেই, এরকম কিছু হয়েছে। হ্যাঁ ওরকম ছিল একটা। হ্যাঁ, তাহলে এটা ভুল, এটা নাম্বার 6 পেয়ে যাবে, এটা ড্রপ হবে তোমাদের। ওকে, তারপরে একটা সিম্বলাইজেশন দিয়েছিল যেখানে অনলি লেখা ছিল, তোমাদের মনে পড়বে নিশ্চয়। এই রিসেন্ট টাইমে আমরা একটা প্রশ্ন সলভ করতে গিয়ে ওখানে একটা সিম্বলাইজেশন ছিল অনলি দিয়ে, মনে পড়ছে? মহাদি চিত্র অনলি দিয়ে প্রশ্ন ছিল, এবং সে অনলি দিয়ে আমরা বলেছিলাম যে অনলি এটা যদি তোমরা সবাই জানো যেখানে উদ্দেশ্য বিধি চেঞ্জ করতে হবে, উদ্দেশ্য বিধি চেঞ্জ করলেই নাকি ওটা উত্তর বেরিয়ে যাচ্ছে, হয়ে যেত ইজিলি। স্কয়ার অফ অপোজিশন থেকে প্রশ্ন ছিল। স্কয়ার অফ অপোজিশন মানে স্পেলিং অনেক গন্ডগোল আছে, যাই হোক অসুবিধা নেই। স্কয়ার অফ অপোজিশন থেকে যে প্রশ্ন ছিল সেখানে তোমার কি ছিল, যে প্রশ্নটাই ছিল যে দুটো একসঙ্গে সত্য হতে পারবে মিথ্যা হতে পারবে না, এরকম কিছু প্রশ্ন ছিল। ডিকটেটর থেকে ছিল, হ্যাঁ দুটো ছিল মনে হয়।
ওকে, কি বলে কন্ট্রাডিক্টরি কোনটা থেকে ছিল? কন্ট্রাডিক্টরি হলো দাদা, একসঙ্গে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, contradictory হলাম দিয়ে দিয়েছিল। হতে পারে এ বচন এবং ও বচনের এক্সাম্পল, হতে পারে ই বচন এবং আই বচনের এক্সাম্পল, তাই তো? এরকম কিছু ছিল। হ্যালো, হ্যাঁ দাদা ওই বিরুদ্ধ ছিল বিরুদ্ধ বচন থেকে। একদম। তাহলে বিরুদ্ধ বিরোধীতে একসঙ্গে সত্য পারে, একসঙ্গে মিথ্যা হতে পারে না, এটা আমাদের সবাই জানা আছে। এবং এখান থেকে যদি প্রশ্ন হয় এক্সাম্পল দিতে পারে, হয়তো একটা এ বচনের এক্সাম্পল দিয়ে দেবে আর একটা হয়তো ও বচনে দিতে পারে। তারপরে তোমাদের প্রশ্ন ছিল আই বচনের বিবর্তন। আই বচনের বিবর্তন থেকে কোনো প্রশ্ন ছিল মনে হয়। সো আই বচনের বিবর্তন কি? ও বচন। শুধু আমি কি বসাবো? নট প্লাস নন বসাবো। এখানে শুধু নট বসবে না, কিন্তু নট প্লাস নন, এন ও এন নন। হ্যাঁ, মাথায় রাখবে, শুধু নট বসিয়ে দিলে গন্ডগোল হয়ে যাবে, তাই না? নট প্লাস নন বসবে, কিন্তু এন ও এন বসবে কিন্তু। তো এটা আনসার হয়ে যাবে, যেখানে নট প্লাস নন থাকবে, সাম থাকবে, তার সঙ্গে যেটা সাবজেক্ট সেটা থাকবে, প্রেডিকেটের সাথে প্রেডিকেটের আগে নন বসিয়ে দেবো, নটটা পাবো অবটনের। কেমন? ওকে। তারপরে তোমার এইরকম প্রশ্ন আমরা বহুবার সলভ করেছি, যে এ বি সি ট্রু আর এক্স ওয়াই জেড ফলস। আমরা বহুবার করেছি, ইজি সহজে বের করে নিতে পারবো, যে ধরে অত ইমপ্লাইজ দিয়ে দিলে ইমপ্লাইজ দিয়ে, ভেল দিয়ে দিলে ভেল দিয়ে, ডট দিয়ে, যাই দেখ, বা নেগেশন দিয়ে দিল, কোনো সমস্যা নেই, আমাদের ইজিলি বের করে নিতে পারবো এগুলো। ইনফর্মাল ফ্যাসিলিটি কি প্রশ্ন বলো না? হ্যাঁ, দুটো প্রশ্ন ছিল। একটা জেনারেল পেপারে ছিল ওই পেটিটিও প্রিন্সিপল বা বেগিং দ্য কোয়েশ্চেন ছিল, আর একটা উইক অ্যানালজি বা এরম টাইপস এর কিছু একটা ছিল সেকেন্ড পেপারে। মানে আমার মনে হয় ওটা উইক অ্যানালজি হবে। সেকেন্ড পেপারে তোমার কি প্রশ্ন ছিল আমি জানি, এরকম কিছু বলছিল যে তোমার বিগিং দ্য কোয়েশ্চেন দিয়ে কোনো প্রশ্ন ছিল, একটা এক্সাম্পল দিয়েছিল, যেটা যুক্তি বাক্য সেটাই তাহলে যাবে বিগিং দ্য কোয়েশ্চেন। ওকে ওকে। দেন তোমাদের আর কি ছিল? 19 রুলস থেকে কোনো ম্যাচিং ছিল, ওই একটা ম্যাচিং যেটা বললো যে আমরা পিভেল, মানে তোমার পিভেল মানে নেগেশন পিভেল কিউ এরকম, তাই না? পি ইমপ্লাইজ কিউ এইরকম দিয়ে কোনো ম্যাচিং ছিল আমাদের, পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ ছিল না, এরকম ম্যাচিং, তাই না? এরকম ছিল একটা নাকি? সো 19 রুলস এর ম্যাচিং গুলো এই ছিল। আর কোনো মনে পড়ছে কোনো ম্যাচিং এর এখানে? হেত্যাভ্যাসের একটা ম্যাচিং ছিল, হেত্যাভ্যাস তো বললাম প্রথম দিকে। আচ্ছা, অভাব থেকে প্রশ্ন ছিল, অভাবের প্রশ্নটার মধ্যে ন্যায় দর্শন থেকে গ্রন্থ দিয়ে ওই ম্যাচিং ছিল। আসছি। অভাব থেকে যে প্রশ্নটা, ওই প্রশ্নটা দু রকম বক্তব্য নাও বলে লেখা ছিল না, লেখা ছিল যে তোমার এই ঘরের মধ্যে কি নেই না, কি বললো, ডাইনোসর নেই না কি বললো যেন, তাই তো? গন্ডার নেই। সো এই ঘরের মধ্যে গন্ডার নেই, ঠিক আছে? এই ঘরের মধ্যে নেই, মধ্যে মানে কি, আমার ঘরের ভিতরে নেই, তাহলে গন্ডার যদি বাইরে থেকে এসে ঢুকে পড়ে তাহলে তো হয়ে গেল সেটা, তাই না? আর যদি বলে এই ঘরে কি বলবো, এই মুহূর্তে ঘরে গন্ডার নেই, তাহলে কিন্তু অত্যন্ত ভাব হয়ে যাবে। আর একটা বিষয় যে ঘরে গন্ডার নেই, মানে ঘরের মধ্যে গন্ডার কখনো পসিবল না, তাই না? যে ঘরটা গন্ডার নয় অ্যাকচুয়ালি। সো নেই যদি বলি, বাড়িতে রূপ নেই, তাহলে কিন্তু অত্যন্ত ভাব। এবার প্রশ্নটা দেখতে হবে যে প্রশ্নটা অ্যাকচুয়ালি কেমন ভাবের ছিল, অর্থাৎ কি বলেছে প্রশ্নটা, দেখলে হয়তো আমরা বুঝতে পেরে যাবো যে আসলে মেন কি প্রশ্ন থিমটা ছিল। দাদা ওটা ছিল মনে হয় এই ঘরে গন্ডার নেই। আচ্ছা, এই টাইপের ছিল যে ওই যে হোয়াট টাইপ অফ অভাব অফ দ্য পট অন দ্য গ্রাউন্ড অ্যাট দিস মুভমেন্ট, এরকম কিছু লেখা ছিল।
অ্যাট দিস মুভমেন্ট দিয়ে কোনো প্রশ্ন ছিল প্রশ্নটা? না 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 ছিল না। আচ্ছা, at this moment থাকলে কিন্তু অত্যন্ত ভাবা, যদি at this যদি এরকম সিম্পল বলে যে এই ঘরে তোমার কি বলবো গন্ডা, এই ঘরে গন্ডা নেই, তোমার গন্ডা বাইরে আছে, চলে আসতে পারে, ঢুকে যেতে পারে, তাহলে তো হয়ে গেল। ওকে, একটা ব্যাপার, এই প্রশ্নটা দেখতে হবে, প্রশ্নটা না দেখলে বলা যাবে না। তারপরে বললাম তো ইকবালের ঈশ্বরের অস্তিত্ব সপক্ষে যুক্তি, যেটা সেখানে প্রশ্ন ছিল, এটা ইনটিউশন হবে। স্টোইক থেকে প্রশ্ন ছিল, হ্যাঁ তোমাদেরকে দেখবে অ্যারিস্টটল যখন পড়াচ্ছে যে পার্থক্য কোথায়, স্টোইকদের সাথে সক্রেটিসের পার্থক্য কোথায় না, স্টোইকরা কিন্তু টাকা নিয়ে পড়াতো আর সক্রেটিস বিনা পয়সায় কিন্তু শিক্ষা দিত। স্টোইকরা কিন্তু এডুকেশন দিত না, আর তাই না, ওখানে মনে হয় এইখানে এরকম অপশন ছিল ট্রুথে কিভাবে পৌঁছানো যায় রাস্তা বলতে, ট্রুথ নিয়ে আলোচনা করেছে, তার ট্রুথ নিয়ে আলোচনা করেছে, তার ট্রুথকে সাবজেক্টিভ বলেছেন। আর এক মনে হয়েছিল যে তারা শিখাতো যে কিভাবে আর্গুমেন্টে জয় হওয়া যায়। সো আর্গুমেন্টে জয় হওয়া যায় ব্যাপারটা আমার মনে হয় না যে ওরা ওইভাবে ঠিক করতো, কারণ হচ্ছে তাদের ওইরকম সক্রেটিস আইরনি বলে ওইরকম কোনো কনসেপ্ট ছিল না, বা ডায়ালেকটিক কনসেপ্ট তাদের ছিল না। হ্যাঁ, ওই দিকটা আমার মনে হয় যে সক্রেটিসের দিকে বেশি ফেভার করে। হ্যাঁ, তো এখান থেকে উত্তর হয়ে যাবে আশা করি এই 2-3টে কনসেপ্ট থেকেই তোমাদের। দেন হচ্ছে ডিফারেন্স ফেমিনিজম। এই যে রিসেন্ট টাইমে আমরা বারবার বলছি যে ফেমিনিজম থেকে প্রশ্নগুলো একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে, একটু মজার টাইপের হচ্ছে, যে ফেমিনিজম থেকে যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো কিন্তু একটু বেশ ইন্টারেস্টিং এরিয়া থেকে প্রশ্ন হচ্ছে, তাই না? তো তোমাদেরকে কি এখান থেকে পাঠিয়েছি আমি কিছু ডিফারেন্স ফেমিনিজম থেকে। সো ডিফারেন্স ফেমিনিজম যেটি, তাই কিন্তু বলছে ওমেন কিন্তু সুপ্রিয়ার টু ম্যান। হ্যাঁ, ওমেন হচ্ছে কি না পুরুষের থেকে বেশি সুপ্রিয়ার। এটা হচ্ছে ডিফারেন্স ফেমিনিজমের মূল বক্তব্য কিন্তু একটা। ওকে, ডিফারেন্স ফেমিনিজমের মূল বক্তব্য হচ্ছে যে ওমেন সুপ্রিয়ার টু ম্যান। তো ডিফারেন্স ফেমিনিজম থেকে একটা প্রশ্ন ছিল আমাকে, যেটুকু আমি শুনলাম যে এই স্টেটমেন্টটাই ছিল একটা স্টেটমেন্ট আকারে, ওমেন সুপ্রিয়ার টু ম্যান এই কথাটি ওরা বলে কিনা। 3 নম্বর অপশন ছিল, 3 নম্বর 4 নম্বর অপশনটা। হ্যাঁ, সো এরকম একটা বিষয়, এটা ওরা বলে, কিন্তু এরা কিন্তু বলে কান্টের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ থেকে, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ থেকে বলা যাবে না, কান্টের এথিক্স থেকে একটা প্রশ্ন ছিল যেখানে তোমার ওই ব্যাপারটা ছিল, কি ব্যাপারটা, যে বলছে যে সাকসেস মানে তোমার সাকসেসের জন্য যে এগিয়ে যাওয়া বা কিছু, এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। তো আমি পিএইচডি যদি আমি জিআরএফ পাই তাহলে আমি কি হবে পিএইচডি পাবো, এরকম যদি আমি কথা বলি তাহলে এটা ক্যাটাগরিক্যাল নাকি তোমার কন্ডিশনাল? কন্ডিশনাল, তাই না? তাহলে এটা কখনোই তোমার ওই ক্যাটাগরিক্যাল হবে না, এরকম সাকসেস দিয়ে কিছু একটা তো একবারে বাদ। তারপর হচ্ছে তোমার কান্টের কোপার্নিকান রিভলিউশন থেকে প্রশ্ন ছিল, ওখানে মনে হয় এই প্রশ্নটার মধ্যেই এই যে প্রশ্ন যেটা বললাম সেখানে মনে হয় এই অপশনটাও ছিল যে কান্ট 12 প্রকার জাজমেন্ট স্বীকার করে, 12 প্রকার ক্যাটাগরি স্বীকার করে, এরকম কিছু ছিল। তারপর হচ্ছে তোমার কি বলবো কান্টের কোপার্নিকান রিভলিউশন, আমরা বারবার পড়েছি, বহুবার বলেছি যে কান্টের পূর্বে বক্তব্য কি ছিল, যে অল আওয়ার নলেজ মাস্ট কনফার্ম টু অবজেক্ট। আর কান্ট এসে কি বলছে, না কান্ট এসে বলছে যে অবজেক্ট মাস্ট কনফার্ম টু নলেজ, অবজেক্ট মাস্ট কনফার্ম টু নলেজ। এই যে কথাটা, এখান থেকে প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন, তোমাদেরকে পাঠিয়ে দেওয়া অলরেডি আমি নোটস, দেখবে বড় বড় করে নুরুল ইসলাম লেখা আছে নোটসের মধ্যে। আচ্ছা, মহলের পয়েন্টটি থেকে দুটো প্রশ্ন এসেছে, সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যে মহলের পয়েন্টটি থেকে দুটো প্রশ্ন এসেছে, কেমন বেশ ভালো জিনিস যে তোমার ইনার থেকে দুটো প্রশ্ন এসেছে। কি প্রশ্ন? একটা হচ্ছে বলছে যে কনসিয়াসনেস থেকে ওনার প্রশ্ন, যে মহলের পয়েন্টটির কনসিয়াসনেস থেকে প্রশ্ন। তো কনসিয়াসনেস সম্পর্কে উনি কি বলছেন? কনসিয়াসনেস হচ্ছে সবসময় ইমবেডেড কনসিয়াসনেস। তোমাদের মনে হয় ওখানে ডিস ইমবেডেড বা কিছু এরকম ছিল,
তাই না? উনি কনসিয়াসনেসকে কি বলছেন না জগতের সাথে যুক্ত, বডির সাথে যুক্ত, অর্থাৎ ওনার কাছে কনসিয়াসনেস কিন্তু ইমবেডেড কনসিয়াসনেস। আমরা এটা মাথায় রাখবো যে উনি বলছেন যে কনসিয়াসনেস কি না কনসিয়াসনেস হচ্ছে ইমবেডেড। ওকে, সো এখান থেকে কিছু একটা প্রশ্ন তোমাদের ছিল কনসিয়াসনেস থেকে। উনি কনসিয়াসনেস এর আলোচনা আমরা দেখবে পড়ছিলাম, শেষের দিকেও তোমাদেরকে আলোচনা করতে গিয়ে আমি বলেছি যে ওই যে বডি সাবজেক্টের কনসেপ্টটা যেটা যে কার্টেজিয়ান যে কনসেপ্ট কগিটো তার কিন্তু উনি কি করছেন না এই হিসেবে ব্যবহার করছেন, মানে রিপ্লেসমেন্ট অল্টারনেটিভ হিসাবে। একদম সুস্পষ্টভাবে লেখা আছে, দেখবে যে কনসিয়াসনেস ওনার মধ্যে কি কনসিয়াসনেস তোমার এই ওয়ার্ল্ড বা হিউম্যান বডির সাথে ইন্টারউইন্ড অর্থাৎ ইংগেজ, এরকম একটা স্টেটমেন্ট তোমাদের ওই অপশনে ছিল, দেখবে যে ওয়ার্ল্ড বা হিউম্যান বডি এরকম কিছু দিয়ে তোমার ওখানে ছিল। ঠিক আছে, একদম তোমরা ওই তোমাদের এনপি তিওয়ারির বইটা, ওই বইটা the consciousness consciousness, the world and body as perceiving things are also intricately intertwined and mutually engaged. এই স্টেটমেন্টটা দেওয়া আছে, এরকম কিছু একটা স্টেটমেন্ট ছিল যে উনি কনসিয়াসনেস বলতে কি, মানে কোনটার সাথে যাবে কনসিয়াসনেস, এই প্রশ্নটা তোমাদের ছিল। তারপরে তোমাদের এইটা একটা প্রশ্ন ছিল যেটা আউট অফ সিলেবাস, এটা বলতে হবে যেটা সেটা কারোর কথা না, কারণ এটাতে ভুল করো নো প্রবলেম, কারণ এটা তোমাদের সিলেবাসের না। তোমাদের লিওটার্ড, ফোকল্ট, হেবারমাস এই ফিলোসফার থেকে প্রশ্ন এসেছিল, মানে একটা প্রশ্ন ছিল যেখানে এই ফিলোসফারটা ছিল। সো হেবারমাস ওখানে ছিল যে হেবারমাস তোমার পোস্ট মডার্নিজমে ক্রিটিসাইজ করেছেন, অবশ্যই পোস্ট মডার্নিজমে ক্রিটিসাইজ করেছে। ঠিক আছে, তো হেবারমাসের তো উত্তর হবে না। আর কি কি অপশন ছিল বলো না? লিওটার একজন ফেনোমেনোলজিস্ট ছিলেন। কে? লিওটার একজন ফেনোমেনোলজিস্ট ছিলেন। লিওটার্ড ফেনোমেনোলজিস্ট না ফেমিনিস্ট? ফেনোমেনোলজিস্ট। ওকে, লিওটার্ড কিন্তু তোমার ইয়েলো বুঝলে ওই কি বলে যেন আমরা পোস্ট মডার্নিজমে ওই যে পড়ি না যেগুলো, আমি রিসেন্ট আমি তোমাদেরকে বলছিলাম পোস্ট মডার্নিজম এখানে একটা কনসেপ্ট আছে তোমার, লিওটার্ড কি তোমার এর মধ্যে পড়বে, ফেনোমেনোলজিস্টের মধ্যে পড়বে, দেখতে হবে এটাকে। সো এটা একটা প্রশ্ন ছিল তোমাদের যেটা একটা আউট অফ সিলেবাস, এবার চেক করে নাও না লিওটার্ড কি ওর মধ্যে পড়ছে কিনা, ফেনোমেনোলজিস্টের মধ্যে পড়ছে কিনা। আর কি অপশন ছিল বলো? আর কোন অপশন ছিল না? লিওটার্ড ফোকল ছিল বলতে? হ্যাঁ ফুকো ছিল, তাই না? ফুকো ছিল না? হ্যাঁ। আর কোনো প্রশ্ন এখানে তোমার মানে অপশনে ওর থেকে কি ছিল অপশন? খুব সম্ভবত লিওটার থেকে ওখানে দুটো স্টেটমেন্ট ছিল, ফুকো থেকে একটা ছিল আর হেবারমাস থেকে একটা ছিল। আচ্ছা আচ্ছা, লিওটার থেকে দুটো ছিল। ওকে, আর হেবারমাসের স্টেটমেন্টটা অপশন এ তে ছিল, লিওটার অ্যাজ আ ফেনোমেনোলজিস্ট অপশন বি তে ছিল, আর ফুকোটা খুব সম্ভবত সি তে ছিল। ওকে, 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 নো প্রবলেম। এটা দেখতে হবে, এটা সিলেবাসের বাইরে ছিল, অসুবিধা নেই। এখানে যদি ভুল করো তো সমস্যা নেই এটাতে, কেমন? এটাতে
সমস্যা নেই, বাট ইজি প্রশ্নতে ভুল করলে সমস্যা। যদি আমরা সহজ প্রশ্নতে ভুল করি তাহলে কিন্তু প্রবলেম। ওকে, দেন নেক্সট কোশ্চেন ছিল মাইন্ড বডি নিয়ে। দেখাতে কোনো প্রশ্ন ছিল তোমাদের এখানে? দেখাতে কোনো প্রশ্ন ছিল তোমাদের এখানে? হ্যাঁ দাদা ছিল, মাইন্ড বডি নিয়ে। মাইন্ড বডি নিয়ে কি প্রশ্ন ছিল বলো তো একটু? পিনিয়াল গ্ল্যান্ড থেকে ছিল কি? সোল নিয়ে ছিল বোধহয়, অপশনে মাইন্ড বডি ছিল, এরকম ছিল বোধহয়। পিনিয়াল গ্ল্যান্ডটাও ছিল অপশনে, সোল নিয়েও ছিল অপশনে। আচ্ছা, পিনিয়াল গ্ল্যান্ড থেকে ছিল। সোলটা ওই পিনিয়াল গ্ল্যান্ডের সাথে যুক্ত এভাবে ছিল, একটা অপশনে ছিল, কিন্তু সোল তো নয়, ওটা হবে মাইন্ড, হ্যাঁ বডি, বডিটা পিনিয়াল গ্ল্যান্ডের সাথে চাই। আচ্ছা আচ্ছা, আর একটা অপশন ছিল মাইন্ড চেঞ্জেস ইন বডি, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ ওটা সেকেন্ড অপশনে ছিল, মাইন্ড চেঞ্জেস। ওকে, দাঁড়াও। লিওটার্ড পোস্ট মডার্ন ফিলোসফার। ওকে, লিওটার্ড একজন পোস্ট মডার্ন ফিলোসফার, এবং ইনার দেখে নি জাস্ট ফেমিনিজমের সাথে ইনার কোনো সম্পর্ক আছে কিনা। ফেমিনিজম নয় দাদা, ফেনোমেনোলজি। ও সরি, ফেনোমেনোলজিস্ট হতে পারে, সম্পর্ক থাকতে পারে, না থাকার। আমি যত উনি প্রথম জীবনে ফেনোমেনোলজির উপর কিছু কাজ করেছিলেন বোধহয়। আচ্ছা, ফেনোমেনোলজির সাথে সম্পর্ক থাকতে পারে। উত্তরাধিকার ওনার প্রথম লেখা বইটাই ফেনোমেনোলজি না, সেখানেই ফেনোমেনোলজির কনসেপ্ট গুলো নিয়ে রিডিসকাশন করেছিলেন উনি, যতটুকু সম্ভব। আচ্ছা, তাহলে তো ওটা ঠিক আছে। ফুকো থেকে কি অপশন ছিল, বা ফোকাল থেকে? ওকে, এই প্রশ্ন দেখবো আমরা, এটা কি প্রশ্ন ছিল এক্সাক্ট দেখে আমরা। আর মাইন্ড বডি থেকে কি বললে তোমরা প্রশ্ন ছিল এখান থেকে? মাইন্ড বডি ওখানে পিনিয়াল গ্ল্যান্ডটাকে বড় করে দেখানো হচ্ছিল এবং বলছিল থ্রু পিনিয়াল গ্ল্যান্ড আমাদের সোল পুরো অপারেটেড হয়, এরকম একটা অপশনে ছিল। তো ঠিক, কারণ পিনিয়াল গ্ল্যান্ডে উনি বলছেন যে এটার দ্বারাই পুরো শরীর আমাদের এটা পরিচালিত হয়, এখানে সবকিছু হয়। ওকে, আর তোমার আর কি ছিল অপশন এখানে? দেখাতে মাইন্ড বডি থেকে কি প্রশ্ন ছিল কার মনে পড়ছে এখান থেকে কিছু? ওকে, এখানে চারটে স্টেটমেন্ট ছিল, যার মধ্যে এই দুটো স্টেটমেন্ট ছিল, আর দুটো মনে পড়ছে। ওকে, আর কারো মনে পড়ছে না এখান থেকে? দেন হচ্ছে ন্যায়, লীলাবতী, প্রমাণ সমুচ্চয়, এই সমস্ত গ্রন্থ থেকে একটা ম্যাচিং ছিল তোমাদের। সাংখ্য ফিলোসফি থেকে দেখো, এটা তোমাদের সেটে করেছো তোমরা, নেটে আসেনি, বাট সেটে অন্যরা যে সেটে করতে গিয়ে তোমার পেয়েছো যে ওই যে তোমার শুধু কারণ, শুধু কার্য, কারণ কার্য বোধ, কেবল বিকৃতি, প্রকৃতি বিকৃতি আর প্রকৃতি ন বিকৃতি, এটা ছিল। প্রকৃতি বিকৃতি, প্রকৃতি বিকৃতি ন প্রকৃতি ন বিকৃতি, ঠিক আছে? এই টার্মগুলো কিন্তু প্রশ্ন হতে পারে, মানে ইংলিশে দিয়েছি ঠিক আছে, পরের বার কিন্তু এই সংস্কৃত দিয়ে প্রশ্ন হতে পারে, তাই না? কিন্তু করেছি সলভ। আমরা দেখে নেবো, যদি দেখি তাহলে প্রকৃতি, যদি বলি শুধু প্রকৃতি তাহলে শুধু কারণ, তাহলে কে? শুধু প্রকৃতি, মূল প্রকৃতি, পুরুষ। আর প্রকৃতি বিকৃতি মানে হচ্ছে কারণ এবং কার্য দুই, যেমন হচ্ছে মোহ, অহংকার, তাই না? আর যদি বলি শুধু তোমার কার্য বা শুধু প্রকৃতি, কেবল যদি বলি, হ্যাঁ,
পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন এবং পঞ্চ মহাভূত, এগুলোকে বলা হয় কেবল বিকৃতি বা কেবল কার্য। আর পুরুষকে বলা হয় কারণও নয়, কার্য প্রকৃতি না বিকৃতি, পুরুষ। ঠিক আছে। আর প্রকৃতি বিকৃতি, কারণ এবং কার্য বোধ, এটা হচ্ছে তোমার মহৎ অহংকার, পঞ্চতন্মাত্র। ওকে। আর কেবল প্রকৃতি হচ্ছে তোমার শুধু কারণ। এরকম যেটা ম্যাচিং ছিল তোমাদের। খ্যাতিবাদ থেকে দেখো এই প্রশ্নটাই ছিল, একটা অপশন ছিল তোমাদের আগেও পড়েছে, যে ওই আমি বললাম মনে হয় 2023 সেই প্রশ্ন ছিল, যে তোমার প্রভাকর যে সে কি করছে না তোমার ক্রিটিসিজম এর এগেনস্টে বলছে, অখ্যাতিবাদের। প্রভাকর অখ্যাতিবাদের নাকি প্রভাকর তোমার খ্যাতিবাদের এগেনস্টে বলছে, কোনটা? খ্যাতিবাদের এগেনস্টে। খ্যাতিবাদের অপোজ করছে বলে তো অখ্যাতিবাদ, উনি খ্যাতি মানছেন না, তিনি খ্যাতিবাদকে মানছেন, ওদের খ্যাতিকে মানছেন না বলে উনি অখ্যাতিবাদী, তাই না? এই প্রশ্নটাকে দিয়েছে অপশন একটাতে, উত্তর এরকম ছিল যে প্রভাকর অপোজ টু অখ্যাতিবাদ, কিন্তু প্রভাকর অপোজ টু অখ্যাতিবাদ, হ্যাঁ সেটা অপোজ টু খ্যাতিবাদ হবে। ওকে। হ্যাঁ, প্রবলেম অফ ইভিল থেকে তোমাদেরকে পাঠালাম, যে এই প্রবলেম অফ ইভিল থেকে প্রশ্নটা কেমন ছিল। প্রবলেম অফ ইভিল থেকে প্রশ্নটা এরকম ছিল যে তোমার কি না একটা অপশন ছিল এরকম, যেটুকু আমি শুনলাম, যে গুড ইভিলের জন্য ইভিলের ক্ষেত্রে থাকবে, আর একটা অপশন ছিল ইভিল গুডের ক্ষেত্রে থাকবে। সো দেখো, ইভিলের জন্য গুডের প্রয়োজন নেই, বাট গুডের জন্য ইভিল প্রয়োজন, এটুকু মাথায় রাখবে। ইভিল ইজ নেসেসারি ফর গুড, এই যে স্টেটমেন্টটা, এখান থেকে একটা প্রশ্ন ছিল, এইটুকু জানলে উত্তর হয়ে যেত এটা। তারপরে মনুস্মৃতির যে ভাষ্যকার কারা, এখান থেকে একটা প্রশ্ন ছিল, যে মনুস্মৃতির এই ভাষ্যকার কারা, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু বাড়তে পারে। আমি যেটুকু দেখলাম তোমাদের অপশন যেগুলো শুনলাম, যাজ্ঞবল্ক, দরকার লিখে রাখো, যাজ্ঞবল্কের ভাষ্যকার কারা? যাজ্ঞবল্কের ভাষ্যকার বা যাজ্ঞবল্ক স্মৃতি এর ভাষ্যকার হচ্ছে এই প্রথমে মনে রাখবে যে যাজ্ঞবল্ক স্মৃতি, এটাকে বলা হয় তোমার, বা ইনি যে এই যে ভাষ্য পেয়েছে তার নাম সুলাপানি। কি নাম বললাম? সুলাপানি। দেখো আমি আজ বলে দিচ্ছি, কালকে প্রশ্ন হয়ে গেলে কিন্তু তখন বলবে যে না হয়নি, তাহলে কিন্তু সমস্যা আছে। সুলাপানি, যেমন অ্যাফার্মেটিভ অ্যাকশন একটা প্রশ্ন মনে পড়ে গেল এখনই, পাঠিয়েছিল বাট এখন নোট করা হয়নি। অ্যাফার্মেটিভ অ্যাকশন প্রশ্ন আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমাদেরকে ওই যে নোটসে বলে একটা কিছু করেছিলাম, লেখা আছে দেখবেন কথা কেটে যাচ্ছে। হ্যালো, আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। অ্যাফার্মেটিভ অ্যাকশনের কথা কিছু শোনা যায় না। ওকে, শুনতে পাচ্ছ আমার কথা এবার? দেখো না আমাদের তো গেল। হ্যাঁ পাচ্ছি। তো যেটা বলছিলাম যে তোমার অ্যাফার্মেটিভ অ্যাকশনের যে প্রশ্নটা তোমাদেরকে পাঠিয়েছিলাম, ওটা কিন্তু আমাদের নোটসেই ছিল, কিন্তু তোমরা যদি একটু খেয়াল করতে তাহলে বুঝতে পেরে যেতে যে 15 নম্বর যেটা, সেখানে বলছে পক্ষপাতিত্ব করা যাবে না, সোশ্যাল জাস্টিসকে প্রতিষ্ঠা করতে হবে, আর্টিকেল 15.3 মনে হয় সম্ভবত, এবং জেন্ডার বা কাস্ট ভিত্তিতে তাদের যে ব্যাপারটা থাকছে, হবে সুযোগের ব্যাপারটা থাকছে, 15.3 থেকে সেটা কিন্তু উত্তর করতে পারতে তোমরা। এবার যেটা আমি বলছিলাম এখানে, যে এটা বলছে হয়তো কাল প্রশ্ন হতে পারে, কি বলছিলাম না সুলাপানি যে উনি কি করছে না তোমার যাজ্ঞবল্ক স্থিতির উপর কমেন্টারি লিখছেন। তার কমেন্টারিটার নাম কি? দীপ কালিকা বা দীপকলিকা, দীপা কলিকা বা দীপা কলিকা, ঠিক আছে? DIPAKALIKA লিখে রাখো খাতার মধ্যে, DIPAKALIKA, দীপা কলিকা। বা এটা লিখছেন কে? এই কমেন্টারিটা কার উপর? না তোমার যাজ্ঞবল্ক স্থিতির উপর লিখছেন। কে লিখছেন? সুলাপানি। কেমন? সুলাপানি ইনি তোমার যাজ্ঞবল্ক স্থিতির উপর কমেন্টারি লিখছেন। কেমন? মাথায় রাখবে এটা। ওকে, তারপরে এছাড়াও রয়েছে, হ্যাঁ দাদা আরেকবার নামটা বলো না, আরেকবার নামটা বলো না। দীপা কলিকা, DIPAKALIKA, দীপা কলিকা। এছাড়াও মনে রাখবে যাজ্ঞবল্ক স্থিতির আরো বা যাজ্ঞবল্কের কমেন্টেটর রয়েছেন, যেমন তোমার অপারক,
APARAKA, APARAKA নামগুলো কিন্তু আনকমন কিন্তু ইম্পর্টেন্ট, যেমন এবারে পড়েছিলাম। ওকে, তারপরে লিখো লিখছো তোমরা? লিখছো? ওকে, দিয়ে তারপর লেখো অপারক। এছাড়াও রয়েছে বিজ্ঞানেশ্বর, বিজ্ঞানেশ্বর VIJNANESVARA, বিজ্ঞানেশ্বর বলে লিখে রাখো, ঠিক আছে। তারপর হচ্ছে মিতাক্ষর MITAKSARA, ওকে। তারপর বিশ্বরূপ VISVARUPA, বিশ্বরূপা বা বিশ্বরূপ। তারপর হচ্ছে মিত্র মিশ্র MITRAMISRA, মিত্র মিশ্র। এই হচ্ছে তোমার কমেন্ট ডাকগবল, এগুলো কিন্তু মনে রাখবে। আর একটা পড়েছিল তোমাদের যে কামন্দাকের নির্দেশক, কামন্দাকের কমেন্টারকে না শঙ্করাচার্য, ঠিক আছে। শঙ্করাচার্য বলতে ওই শঙ্কর না, কিন্তু এটা অন্য শঙ্কর, SANKARARY এর স্পেলিং কিন্তু এটা। ইনি কমেন্টারি লিখছেন কামন্দাকের উপর। গণপতির নাম এখানে পাই আমরা, টি গণপতি কমেন্টেটর। আর আমাদের যে ছিল ওই যে দুজন ব্যক্তির নাম দেওয়া ছিল, কি কি নাম দেওয়া ছিল না তোমার কুলুকা নাকি এরকম, আর হচ্ছে মেধতিথি। এই মেধতিথি এবং কুলুকা এছাড়াও রয়েছে ভারুসি, ভারুসি বা ভারুচি। এই তিনজন হচ্ছে মনুস্মৃতির তোমার কমেন্টেটর। তাহলে উত্তর হবে কিন্তু মনু, যেটা তোমাদের ছিল অপশন, মনুস্মৃতি বা মনু বলে অপশন ছিল, ওটা কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। মেধতিথি, কুলুকা KULNUK, আমি অলরেডি পাঠিয়েছি, সেন্ড করেছি না গ্রুপে তোমাদেরকে, ভারুসি এটা হচ্ছে তোমার কমেন্টেটর মনুস্মৃতির। তাহলে এই হচ্ছে বিষয়, আমাদের এই ফটোটাও ছিল। এখন বলো যে আমরা মোটামুটি 65+ মনে হয় কোয়েশ্চেন বলে ফেললাম, মনে পড়লো আমাদের। এছাড়াও কি আর কোনো প্রশ্ন ছিল যেগুলো তোমাদের মনে পড়ছে এখন? হ্যাঁ, অজাতিবাদের একটা প্রশ্ন ছিল যে 4টে অপশন ছিল, সেটাকে ম্যাচ করতে হতো যে কোনটা ইনকারেক্ট। তো অজাতিবাদের পাশে ছিল সৌতান্ত্রিক, ওটাই ভুল ছিল, ওটা অজাতিবাদ তো সৌতান্ত্রিক হবে না, কারণ সৌতান্ত্রিকে তো আমাদের অজাতিবাদ কার সাথে সরাসরি এই তত্ত্বটা কাদের সাথে জড়িয়ে না তোমার গৌড়পাদ, তাই না? গৌড়পাদের সাথে জড়িয়ে রয়েছে অজাতিবাদ। কেমন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আর একটা প্রশ্নের স্টেটমেন্ট ছিল প্রবৃত্তি নিবৃত্তি, এগুলোকে বেদান্তিকরা মেনেছেন কি মানেননি? কোনটা বেদান্ত? প্রবৃত্তি নিবৃত্তির কনসেপ্টটাকে বৈদান্তিকরা মেনেছেন কি মানেননি, মেনেছেন কিনা এরকম একটা স্টেটমেন্ট ছিল একটা প্রশ্ন। নিবৃত্তি মানবেন, অবশ্যই প্রবৃত্তি নিবৃত্তি মানবেন। থেকে একটা সিঙ্গেল ধর্ম থেকে একটা ম্যাচিং, সাধারণ ধর্ম। হ্যাঁ, রাহুল আর একটা বললো, নোট করবে তো। শাকিরুল আছো ক্লাসে? এই যে এক্সট্রা যেগুলো জানছি আমরা আবার পাচ্ছি, হ্যাঁ এগুলো নোট করবে। ঠিক বলেছো, এই যে অপাদ ধর্ম থেকে অলরেডি কিন্তু পড়েছে, অপাদ ধর্ম বারবার বলেছে। অপাদ ধর্ম কি, রাজধর্ম কি, আমি বারবার বলেছি। এটা একটা প্রশ্ন পড়েছিল, হ্যাঁ কে যেন পাঠিয়েছিল আমাকে, যে অপাদ ধর্ম থেকে কি প্রশ্ন ছিল, রাজধর্ম ছিল নাকি না কি ছিল? অপাদ ধর্ম মানে হচ্ছে যেটা সাধারণ ধর্ম, সধর্ম, অপাদ ধর্ম এগুলো ছিল। মানে অ্যাবনর্মাল সিচুয়েশনে করে থাকি সেটা হচ্ছে অপাদ ধর্ম, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা অ্যাক্সিডেন্টাল কেসে করে থাকি যেটা। আর রাজধর্ম হচ্ছে রাজার ডিউটি। সাধারণ ধর্ম মানে যেটা আমরা প্রাত্যহিক জীবনে করতে হয় আমাদেরকে, সাধারণ যেটা। আর স্বধর্ম মানে হচ্ছে যেটা আমাদের নিজস্ব ডিউটি, যেটা ওন ডিউটি। আর আশ্রম মানে প্রত্যেকটা লাইফের স্টেজ, একটা এজ ভিত্তিক, ঠিক আছে। এক একটা আশ্রমে আমরা এক একটা তোমার ধর্ম পালন করে থাকি।
এটা হচ্ছে কি বলবো আশ্রম ধর্ম, তাই তো? এরকম কিছু ছিল নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ এটা ম্যাচিং এর ছিল 2024 আগস্টের কোশ্চেন এসেছিল এটা। 2024 আগস্টে এসেছিল। আচ্ছা, বাহ। হ্যাঁ তারপর আর কি প্রশ্ন ছিল? অপশন গুলো একটু কম ছিল। একটা প্রশ্ন ছিল লিপ অফ ফেথ থেকে, একটা স্টেট মানে সিঙ্গেল প্রশ্ন ছিল, কোনো স্টেটমেন্ট ছিল না। তার প্রশ্ন কি আছে গান? আচ্ছা কি ওখানে খুব সম্ভবত অপশনে কন্টেম্পলেশন বলে একটা অপশন ছিল। হ্যাঁ কে একটা বলেছি আমি অলরেডি। আর থিওরি অফ জাস্টিস থেকে আরো দুটো ছিল। দুটো ছিল। আচ্ছা, একটা তো ওইটা ছিল আনটু দ্য লাস্ট, আনটু দ্য লাস্ট বলছি। তোমার কি ছিল? ডেথ, যেটা। আরেকটা আরেকটা কি প্রশ্ন ছিল? ওকে, যাই হোক, অসুবিধা নেই। যাই প্রশ্ন মনে করে পড়েছে এটাই না যে 90টা প্রশ্নের মধ্যে আমরা প্রায় তোমার ছিল একটা মানে অ্যাক্সিওমেটিক সিস্টেম থেকে প্যাসেজ ছিল। আর কি প্যাসেজ ছিল শুনতে পাচ্ছ? মৈত্রী করুণা থেকে মৈত্রী করুণা বুদ্ধদের একটা কিছু প্রজ্ঞাটা মৈত্রী করুণা মানে ওখানে সমস্ত মানে জৈনদের এবং বৌদ্ধদের সবাইদেরই মুক্তির বা লিবারেশনের কনসেপ্ট নিয়ে পুরো প্যাসেজটা ছিল। আচ্ছা আচ্ছা, সো দেখো কাটছে, আমার কথা শোনা যায় না? শুনতে পাচ্ছ আমার কথা? যাচ্ছে। তো যেটা বলছিলাম যে আমরা এখানে ইতি করব, ক্লাসটা মানে ইউটিউবের জন্য ইতি করব, আমাদের নিজেদের কিছু আলোচনা আছে সেগুলো করবো আলোচনা। তো থ্যাংক ইউ সো মাচ। এত ভালোভাবে অ্যাক্টিভ থাকবে, কারণ তোমরা অ্যাক্টিভ ছিলে বলেই ক্লাসটা হয়তো এত কিছু ইনফরমেশন পেলাম। এই যে অংশগুলো থেকে প্রশ্ন ছিল, আর কিছু যেগুলো অজানা থাকলো বা কিছু প্রশ্ন যেগুলো এখনো উত্তর হয়তো আমরা ঠিক করতে পারলাম না, হয়তো আনসার কি আসার আগে রেডি করে ফেলবো, বা আনসার কি এলে তখন বোঝা যাবে যে কি আমরা কি করলাম কি না করলাম। কেমন? ওকে, থ্যাংক ইউ। পাপিয়া ইয়ে করো।